ওই প্রান্তে হঠাৎ কিছু একটা সামনে এসে দাঁড়ালো। ভয় আমার হাত পা কাঁপতে শুরু করলো। হঠাৎ পেছন থেকে একটা শব্দ এলো, থেমো না, এগিয়ে যাও, সামনে যাই কিছু আসুক না কেন। এই কথাটা আমার আরো বেশি ভয় লাগা শুরু করলো। আগে এবং বর্তমানে যে সকল হসপিটালগুলো সরকারি, সেখানে ভয়ের কিছু না কিছু থাকেই। আসসালামু আলাইকুম জফরি খান ভাই, আশা করি আল্লাহর রহমতে আপনি ভালো আছেন এবং ভৌতিকতার সকল লিসনার্সরা আশা রাখি আপনারাও ভালো আছেন। আজকে আমরা নতুন অতৃপ্ত আত্মার ঘটনা নিয়ে হাজির হলাম। লিসনার্সগণ ইতিমধ্যেই জেনে গেছেন ঘটনাটির নাম হতে চলেছে অ্যাম্বুলেন্সের কান্না। আমি মোহাম্মদ বিরাজ খান বলছি, শরীয়তপুর সদর থানার বালার বাজার থেকে। আমি ঘটনাটি কালেক্ট করি আমার আপন বড় ভাইয়ের কাছ থেকে। যে সময় এই ঘটনাটিতে যেতেই যে নামগুলো ব্যবহার করা হবে সেগুলো ছদ্ম নাম ব্যবহার করা হবে। আমার বড় নাম হলো সুমন খান। ভাইয়া ঢাকার একটি সরকারি হাসপাতালে কর্মরত আছেন। সঙ্গত কারণে আমি হাসপাতালটির নাম উল্লেখ করলাম না। ইতিমধ্যে আমার 3টি ঘটনা সিলেক্ট হয়েছে, এজন্য জসিম ভাইকে অনেক অনেক ধন্যবাদ। তো আমি আমার ঘটনাগুলো আমার পরিবার সবাইকে নিয়ে শুনতে বসলাম। তখন ভাইয়া এসে বলল, কিরে কি শুনছিস? আমি তখন ভাইয়াকে বললাম, ভাইয়া ভৌতিক কথা শুনতেছি। তখন ভাইয়া বলল, ভূতের গল্প? আমি বললাম তখন ভাইয়া বলল যে এখন এই জেনারেশন কি সব ঘটনা বিশ্বাস করে, আমরা যারা ভৌতিক ঘটনার সম্মুখীন হয়েছি তারাই জানি ভৌতিক বিষয়টা কি। তারপরে কি শুনলাম, লিখতে বসলাম। তো ভাইয়া আমাকে যেভাবে বলেছে আমি সেভাবেই ভাইয়ার মতো করে তুলে ধরছি। বলছেন, সুমন ভাইয়া, আমাদের হসপিটালের সামনের গেটে পার্কিং এরিয়াতে ছিল সারিবদ্ধভাবে অ্যাম্বুলেন্স রাখা আছে। প্রতিদিনের মতো আমিও হসপিটালে যাই এবং আমি আমার মতো করে কাজ শেষ করে নিচ্ছিলাম। আমার কাজ শেষ হয় রাত 9টার দিকে। তো সেদিন নাইটে যে লোকগুলো ছিল আমার ফোন দিয়ে বলল, সুমন ভাই আপনি আছেন না চলে গেছেন? তখন ভাইয়া বলল, আমি চেম্বারে আছি, সমস্যা নেই, আপনি আসেন। তখন সে লোকটি ভাইয়াকে বলল যে, ভাইয়া আজকে তো আমি আসতে পারবো না, কারণ আমার শাশুড়ির অবস্থা খুব একটা ভালো না, তাই আমি বাসায় চলে যাচ্ছি। তাই আপনি যদি হসপিটালে থাকেন তাহলে আমার বড় উপকার হবে। তখন ভাইয়া বলল, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ভাইয়া মনে মনে ভাবলো যে আগে খাওয়া দরকার, তারপরে না হয় জরুরি বিভাগে বসবে। যেই ভাবা সেই কাজ, খাওয়া দাওয়া শেষ করে ভাইয়া বসে আছে। ভাইয়া তখন মাত্র 2 মাস পরে চাকরি শুরু করেছে, তাই ভাইয়া ওই হসপিটালের সম্পর্কে তেমন কিছুই জানতো না। যার ফলে ভাইয়া আবারও সিগারেট খাওয়ার অভ্যাস ছিল, যার কারণে ভাইয়া সিগারেট খাওয়ার জন্য গাড়ি পার্কিং এরিয়াতে যায়। তখন আনুমানিক রাত 1টা বাজে, 1টা কিংবা 1:30টার মতো হবে। ভাইয়া সিগারেট শেষ করে চলে আসতে যাবে, ঠিক তখন হঠাৎ করে পেছন থেকে কান্নার শব্দ ভেসে আসে, তাও আবার মেয়ের কান্নার আওয়াজ। ভাইয়া বেশ ভয় পেয়ে যায় এবং ভয় ভয় কণ্ঠে বলে ওঠে, কে কে ওখানে? বাইরে আসুন। তখন কান্নার শব্দটা থেমে যায়। তখন ভাইয়া সাহস করে অ্যাম্বুলেন্সের সামনে এবং ভালো করে লক্ষ্য করে দেখে কেউ নেই সেখানে। তখন ভাইয়ার ভয়টা আরো বেশি করে মনের ভেতরে ঢুকে যায়। তখন ভাইয়া সেখানে তাড়াতাড়ি করে ছুটে আসে। সেখান থেকে এসে ভাইয়া কোনো রকমের রাতটা কাটিয়ে সকালের জন্য প্রহর গুনতে থাকে। রাত আর ঘুম আসে না আমার চোখে। সকালে আমি চলে আসি বাসায়। তখন থেকেই আমার শরীরে প্রচন্ড পরিমাণে জ্বর আসে। আমি তারপরে 3 দিনের ছুটি নেই এবং আমার আর তেমন কিছু হয়নি। 3 দিন পরে হসপিটালে যাই এবং আমাকে আমার বস বলে কি হয়েছে, তখন আমি সাধারণ একটা জ্বর আসছে এটাই বলি। এভাবে কয়েকটা দিন কাটতে থাকে, আমার সবকিছু মোটামুটি ভুলে যায়। কয়েকদিন পরে আমি শুনতে পাই যে ওই অ্যাম্বুলেন্সের পার্কিং এরিয়াতে একজন অজ্ঞান অবস্থায় পাওয়া গেছে। তখন আমি হাসপাতালে যাই এবং আমার মনে ইচ্ছা হয় যে এরকম কেন অ্যাম্বুলেন্সের এরিয়া থেকে কান্নার শব্দ আসে। আমি তো এখানে কর্মরত, পুরনো যারা কাজ করতেন তারা এখনো করছে এবং তাদের সাথে যোগাযোগ করি এবং এই বিষয়ে জানার জন্য অনেক চেষ্টা করি। তখন আমার পরিচয় হয় ওই অ্যাম্বুলেন্সে থাকা ড্রাইভারের সঙ্গে। সঙ্গত কারণে আমি ড্রাইভারের ছদ্মনাম ব্যবহার করব, যেমন ভাইয়ের নাম আমিনুল। তো আমিনুল ভাইয়ের সাথে আমি এই বিষয়ে কথা বলি, ঘটনাটি কি ঘটেছিল সেই বিষয়ে আলোচনা করি। আমিনুল ভাই আমাকে জানায় যে এই গাড়িতে আরো 4 বছর আগে একটা মেয়ে নেওয়া হয়। তো আমি এবং আমার হেল্পার সন্ধ্যার দিকে বসে আছি গাড়ির ভেতরে। তখন আমাদের কাছে একটা লোক আসে। লোকটা
লোকটাকে দেখে মনে হচ্ছিল অনেক চিন্তাগ্রস্ত। তারপরে এসে বলল, আপনারা কি এখন কোনো ট্রিপ আছে? আমি বললাম, না নেই। তখন লোকটা কান্না স্বরে আমাকে বলল, ভাই, আমার মেয়েটা মারা গেছে, তার লাশটা নিয়ে যেতে হবে, আপনারা কি যাবেন? তখন আমি বলে উঠলাম, কই যাবেন? তখন লোকটা বলে উঠলো, মাগুরা যাব, একটা এলাকার সঙ্গত কারণে এলাকাটার নাম বলতে পারছি না। তখন আমি বলে উঠলাম, যাব। লোকটা বলল, কত টাকা হলে যাবেন বলুন তো? তখন আমি বললাম, 12,000 টাকা হলে যাব। তখন লোকটি কোনো দামাদামি না করে বলল, আচ্ছা ঠিক আছে। তখন বললাম, লাশ কোথায় আছে? তখন লোকটি আমাকে জানায় যে ডোম ঘরে আছে। তখন আমি এবং আমার হেল্পার ডোম ঘরে চলে গেলাম। তখন দেখি একটা মহিলা লাশের সাথে বসে আছে এবং কান্না করছে। তখন আমি বললাম, আন্টি একটু সরেন, লাশটি বের করতে হবে। তখন লাশটি নিয়ে গাড়িতে উঠলাম। তো দেখলাম যে লাশের সঙ্গে শুধু 2 জন লোক আছে, বাবা এবং মা। সাধারণত লাশের 2 জন সাথে থাকে না। তখন আমার মনে একটু সন্দেহ জাগলো। তখন তা মনের ভিতরেই রাখলাম। তারপরে গাড়ি স্টার্ট করলাম। তার কিছু দূর যাওয়ার পরে হঠাৎ করে গাড়িটা প্রচন্ড পরিমাণে ভারী হয়ে গেল। তখন আমি গাড়ির স্পিড আরো বাড়ালাম, কিন্তু গাড়িটা যে স্পিডে চলার কথা সেই স্পিডে চলছিল না। তখন আমি মেয়েটির বাবাকে বললাম, চাচা, এই লাশটা কি গোসল করে আনা হয়নি? তখন চাচা আমাকে বলল, বাবা, সময় পায়নি, গোসল করানো হয়নি, যাই হোক কোনো সমস্যা হবে না। তখন আমি এবং আমার হেল্পার কিছুটা ভয় পেলাম, কিন্তু তাও কি করার, আমাদেরকে যেতেই হবে। তখন আমি সূরা আল বাকারা চালালাম। আমি জানি যে এই সূরাটা ছাড়লে নাকি অদৃশ্য কোনো কিছু ক্ষতি করতে পারে না। তারপরে গতি বাড়তে লাগলো, কিন্তু কিছুটা পথ যাওয়ার পর হঠাৎ গাড়ির উপরে কিছু একটা পড়লো, যা শুনে আমরা সবাই ভয় পেয়ে যাই। আমি সাথে সাথে গাড়ি থামাই এবং দেখতে চাই উপরে কি পড়েছে। যাওয়ার পরে কই, কিছুই নেই। তো আরো বেশি ভয় পেয়ে যায়। তারপরে আবারও পুনরায় গাড়ি চালানো শুরু করলাম। এর একটু পরে কতটুকু গেছি জানি না, হঠাৎ করে দেখি যে এই জায়গাটা বড় ধরনের সাপ আমাদের দিকে রাগান্বিত চোখে তাকিয়ে আছে। এটা দেখে আমার জ্ঞান হারানোর মতো অবস্থা হলো। এত কিছু হচ্ছে, তারপরে চাচা কান্না শুরু করলো আর বলল, বাবা, সে অনেক বড় ঘটনা, আমি আপনাকে বাড়ি গিয়ে সমস্ত ঘটনা খুলে বলবো। শুধু আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আমাদের যত কিছু হোক না করে গাড়ি থামাবেন না। তখন আমি বললাম, ঠিক আছে, যে কথা সেই কাজ। আবারও গাড়ির গতি বাড়িয়ে দিলাম, চলতে থাকলাম। আমরা তো আর জানতাম না যে আমাদের সামনে আরো বড় ধরনের ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে, যা আমাদের হাড় হিম করে দেবে। কিছুক্ষণ যাওয়ার পর লক্ষ্য করলাম অনেক দূর থেকে কিছু একটা দেখা যাচ্ছে, যা দেখতে কিছুটা মেয়ের মতো। তখন আমার হেল্পার কিছুটা উচ্চ স্বরে আমাকে বলল, দেখেন ভাই, সামনে কিছুটা আছে, দেখা যাচ্ছে, মনে হচ্ছে মেয়ে মানুষ। তখন আমি বললাম, হয়তোবা। তখন ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম তখন বাজে রাত 1:45। তো এই সময় এই রাস্তার কোনো মেয়ে তো আসার কথা নয়, ছেলে তো আসবেই না, তাহলে মেয়ে কিভাবে আসলো? এরপরে দেখলাম মেয়েটা অল্প দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে, আর তার চোখ প্রচন্ড পরিমাণে লাল, যা দেখে আমাদের সবার কলিজা শুকিয়ে যাচ্ছিল। এরপর সে মেয়েটি আমাদের দিকে দৌড় দিল এবং আমাদের গাড়ির সামনে আসে এবং গাড়ির নিচে চলে যায়, যা দেখে আমরা অনেক ভয় পেতে থাকি এবং আমি গাড়ি থামাই। তখন পেছন থেকে চাচা বলে উঠলো, আরে কি করছো? হ্যাঁ বাবা, আমি না তোমাকে বলেছিলাম যে সামনে যাও, তো যাই কিছু হয়ে যাক না কেন তুমি গাড়ি থামাবে না। তাহলে তুমি গাড়ি কেন থামানোর কথা ভাবছো? তুমি এগিয়ে যাও, কোনো ভয় পেও না। তারপর আমি গাড়ির গতি বাড়িয়ে চলতে লাগলাম। এরপরে বাকিটা পথ আমাদের সাথে আর কিছুই ঘটেনি। এরপরে ফজরের আজানের কতটুকু সময় আগে আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় চলে আসি এবং আসার পরে সকাল 9টার দিকে জানাজা পড়ানো হয় এবং তাকে কবরস্থ করা হয়। এবং আমরা চাচাকে বলি, চাচা, আমরা আপনার অবস্থা বুঝতে পারছি, আমরা চলে যাব, তাই কিছু মনে না করলে আমরা কি আপনার মেয়ের সাথে কি হয়েছে জানতে পারি? তখন চাচা কিছুটা অসমাপ্ত চোখে তাকিয়ে থাকলো আর বলল, বাবা, আমি যেহেতু তোমাদের বলছি পুরো ঘটনাটা বলবো, তাহলে অবশ্যই বলবো। তো চাচা আমাদেরকে যেভাবে বলেছেন ঘটনার সুবিধার্থে আমি চাচার মতো করে বলছি। বলছেন, চাচা, আমার নাম শফিউদ্দিন, আমি এখানকার হাই স্কুলের টিচার অবস্থায় কর্মরত আছি এবং তোমার চাচি বাসায় থাকি, গৃহিণী। আমাদের দুজনের একমাত্র মেয়ে ছিল, তার নাম ছিল রুসা। সে ছিল অনেক সুন্দরী এবং খুব হাসি খুশি, অনেক ভদ্র। তাকে নিয়ে আমাদের অনেক স্বপ্ন ছিল এবং সেও স্বপ্নগুলো ধীরে ধীরে নিয়ে এগিয়ে যাচ্ছিল। সবসময় খুব ভালো ফলাফল করতো, সবাই তাকে ভালোবাসতো। আশেপাশের সবাই। রুসা যখন এসএসসি পাশ করে কলেজে গেল, তখন থেকেই তার জন্য একের পর এক বিবাহ সম্বন্ধ আসা শুরু করে। এরপর তাকে কলেজে এক ছেলে রুসাকে পছন্দ করলো। তো এই কথা রুসা তার মায়ের সাথে শেয়ার করলো এবং আমাকেও জানায়। তখন আমি রুসাকে বোঝালাম যে, বাহ,
তুই এমন কিছু করো না যাতে আমাদের কষ্ট পেতে হয়। এরপরে একদিন ছেলের রুসাকে বলল যে সে রুসাকে ভালোবাসে, তখন রুসা তাকে সরাসরি না করে দেয়। ছেলেটিও এই কথাটা মেনে নিতে পারেনি, যার ফলে রুসা নানা রকম ভাবে ক্ষতি করার চেষ্টা করত। একদিন ছেলেটির রুসা মারার জন্য হুমকি দেয় এবং সে রুসাকে বলে। রুসা কলেজে গিয়ে ছেলেটির নামে নালিশ করে আসে, আর তারপর থেকে ছেলেটি আরো বেশি রেগে যায় এবং সে কালো জাদুর আশ্রয় নেয়। সে রুসার উপরে বরণ বান মারে এবং 40 দিনের মধ্যে রুসা মারা যাবে এমন একটা বরণ বান মারে। এরপরে রুসা খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, শুকিয়ে যায়, তার নাক দিয়ে কালো কালো কেমন যেন রক্ত বের হচ্ছিল। আর এইভাবেই 25 দিন কেটে যায়। নানা রকম কষ্টে ডাক্তার দেখানো হয়, কোনো কাজ হয় না। এই হাসপাতালে থাকা অবস্থায় তাকে ফকির বা কবিরাজ দেখানো হয়। কবিরাজ ফকির বলেছিল তার উপরে নাকি মরণ বান মেরেছে, 3টা জিন চালান করা হয়েছে এবং আপনারা আসতে দেরি করে ফেলেছেন। এখন আপনার মেয়ের হাতে 12 দিনের মতো সময় আছে, কারণ আপনার মেয়েকে সরিষা বান মেরেছে, যার ফলে আপনার মেয়ের চেহারায় ভালোভাবে কালো ঢোসকা পড়ে গেছে আর সম্ভাবনা বাঁচানোর। এই বলে ফকির আমাদেরকে ফিরিয়ে দেয়, আর আমরা তার কাছে জিজ্ঞেস করি বা জানতে চাই এই কাজ কি কে করেছে। তখন ফকির জানায় যে রুসাটা ছেলেকে পছন্দ করত, আর সেই ছেলেটিকে না করে দেওয়ার কারণে এই কাজ করেছে। এর থেকে 8 দিনের মাথায় আমার মেয়েটা মারা যায়। এই বলে চাচা কান্নাকাটি করতে থাকে। তখন আমার বোনটাও খারাপ হয়ে যায় এবং আমরা তার কিছুক্ষণ পরে চাচির কাছ থেকে বিদায় নিয়ে চলে আসি। এরপরে আমরা ঢাকায় চলে আসি এবং কয়েকদিন ছুটিতে বাড়িতে থাকি, কারণ আমার লাইফে এমন কিছু কখনো ঘটনা শুনিনি বা কোনোদিন এমন ঘটনা হয়নি। যখন ছুটি কেটে বাড়িতে গেলাম, গাড়িতে করে আসি, তখন গাড়ি চালানোর সময় মনে হয় আমার পেছনে কেউ বসে থাকে। তো এটা মনের ভুল ভেবেই চলতে থাকলাম। তো একদিন রাতে টিপ দিয়ে আসার সময় দেখি আমার গাড়িতে কেউ কান্না করছে। তো পেছনে তাকিয়ে দেখি কেউ নেই। এমন কয়েকদিন চলতে থাকলো। তারপরে প্রতিদিন এমন ঘটনা শুরু হয়। তারপরে আমি গাড়ি চালানো বন্ধই করে দিই। এটা বলে দীর্ঘ শ্বাস ফেলে থামলো আমিনুল ভাই। এরপরে সুমন ভাই আমাকে বলল, এই বিষয়টা আমার এক বন্ধু হুজুর আছে, ওই আবার এসব জ্ঞান আছে। তখন আমি ওকে সমস্ত ঘটনা করে বললাম, জানতে চাইলাম যেহেতু মেয়েটা মারা গেছে তাহলে কি এমন কেন হলো, আর গাড়ি থেকে বা কান্না কেন আসে। হুজুর আমাকে জানায় যে মেয়েটি মারা যাওয়ার জন্য যে 3টা জিন চালানো হয়েছে, সেই জিনের কাছে সে আত্মা বন্দী রয়েছে, আর এটাই সে অতিরিক্ত আত্মার। এই বলে হুজুর থামে এবং ভাইয়াও নিঃশ্বাস ফেলে ঘটনাটি বলা শেষ করে। তো প্রাণপ্রিয় জেফরি ভাই এবং সকল শ্রোতা বন্ধুরা, জানি না কেমন হয়েছে ঘটনাটি, আশা করি ভালো লাগলে পড়ে শোনাবেন। ঘটনাটি লেখার সময় আমার অনেক খারাপ লাগছিল, মানুষ এমনটা হতে পারে আমার জানা নেই। তো প্রিয় জেফরি ভাই, আশা করি ঘটনাটি সিলেক্ট হবে, আশা করি ঘটনাটি পড়ে শোনাবেন। আর ঘটনার মধ্যে অনাকাঙ্ক্ষিত কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, কথাটি ভালো লাগলে অবশ্যই জানাবেন, কমেন্টস করে জানাবেন। প্রতি কথার সাথে থাকবেন। আমি মোহাম্মদ বিরাজ খান বলছি, শরীয়তপুর সদর থানা বালার বাজার থেকে। ভৌতিক কথা দীর্ঘজীবী হোক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম প্রিয় ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। ওয়াও, যদি সত্যি কথা বলি তাহলে বলতে হবে যে অসাধারণ একটা ঘটনা ছিল। অনেকদিন পর অ্যাম্বুলেন্সের একটা স্টোরি পেলাম, অ্যান্ড খুবই ক্রিপি টাইপের একটা স্টোরি ছিল। এটা দারুণ, বিকজ আমরা কিন্তু মোটামুটি জানি যে ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত হয়ে যারা মারা যায় তারা কিন্তু খুব কষ্ট পেয়ে মারা যায়, এবং এটার কিন্তু ভয়াবহ একটা পরিণতি থাকে, এবং এটার মানে রেশ থেকে যায় অনেকগুলো ভাবে। এবং ঘটনাতে কিন্তু তেমনই দেখানো হয়েছে, খুব সুন্দরভাবে ঘটনাটি অ্যালাইন করে লেখা হয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ আপনাকে স্টোরির জন্য। এবং আপনার কাছে যদি এরকম স্টোরি থাকে অবশ্যই লিখে পাঠাবেন, আর একটু যেটা করবেন আর একটু গুছিয়ে লেখার চেষ্টা করবেন। এবং অবশ্যই বানানে কিছু মিস্টেক্স ছিল, মিস্টেক্স গুলো ঠিক করলে মনে হয় বেশি ভালো হবে। সো থ্যাংক ইউ ভেরি মাচ আপনাকে এই স্টোরির জন্য। চলে যাই আমরা পরবর্তী ঘটনায়। যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম জসুর ভাই, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আশরাফুল ইসলাম, দেশের বাড়ি বরিশাল, থাকি নারায়ণগঞ্জে। দেবক মাদ্রাসা আমার বাসা। আজকে আমার 12তম ঘটনা লিখতে বসেছি। আশা করি আগের মতোই আপনাদের সবার কাছে ভালো লাগবে আমার এই ঘটনাটি। তো বেশি কথা না বলে ঘটনায় চলে যায়। বলছেন, ভাগিনা, মামা অনেকদিন তো হয়ে গেল তুমি কোনো গল্প শোনাও না। মা বলল, ভাগিনা অনেক অসুস্থতায় পারছি না, আজকে তোকে একটা ঘটনা শোনাবো, চল। ভাগনা বলল,
কোথায় যাবো মামা? মামা বলল, চল ওই পাশের টঙে বসে আমরা গল্প করি, ঠিক আছে? ভাগনা বলল, আচ্ছা মামা তাহলে চল। মামা বলল, তোর মামিকে কয়টা মুড়ি মাখিয়ে দিতে বল, খাবো আর গল্প করব। ভাগিনা বলল, আচ্ছা মামা তুমি যাও, আমি নিয়ে আসছি। তারপর মুড়ি খেতে খেতে মামা বলা শুরু করলো তার গল্প। ধর, এটা আজ থেকে প্রায় 20 বছর আগের কথা। তখন সিয়ামের সাথে আমার অনেক ভালো বন্ধুত্ব হয়ে গেছিল। প্রতিদিন সিয়াম আমাদের বাসায় 2-1 বার আসতো। তোকে বলছি না, আগের ঘটনায় জসিমের সে শক্তি ফিরে পাওয়ার কথা। মাগনা বলল, হ্যাঁ মামা শুনেছি। তারপর থেকে সিয়াম আমাদের বাসায় 2-1 বার আসা যাওয়া করতো। একদিন ঘটনা হলো কি, আমি আর আমার বন্ধু সিয়াম বসে বসে গল্প করছিলাম। তখনই মা এসে বলল, বাবা আশরাফুল, তোর তো বয়স কম হয়নি বাবা, এখন তো আর আগের মতো কাজ করতে পারি না, একটা বিয়ে করে নে। আমি যখনই বলতে যাব তখনই সিয়াম আমার হাত চেপে ধরে বলল, বন্ধু কোনো কথা বলো না, শুধু বলো আচ্ছা ঠিক আছে। তারপর সিয়ামের কথা মতো মাকে বললাম, তোমরা মেয়ে দেখো, আমি বিয়েতে রাজি আছি। মা এই কথা শুনে অনেক খুশি হয়ে গেল, রুম থেকে চলে গেল। কিছুদিন পর আমরা মেয়ে দেখতে গ্রামের বাইরে যাব। কয়েকটা গরু গাড়ি জোগাড় করলো বাবা। আমি, সিয়াম আর কয়েকজন মিলে মেয়ে দেখতে চলে গেলাম। সিয়াম অদৃশ্যভাবে আমার সাথে সাথে সবসময় থাকতো। যখনই আমরা গ্রামের ভেতরে গেলাম তখনই আর সিয়ামকে দেখতে পাচ্ছি না। আমি চারদিকে তাকিয়ে সিয়ামকে মনে মনে ডাকছিলাম। কোন দিকে গেল সিয়াম, কোনো সারা শব্দ নেই। কিছু দূর যাওয়ার পর 4 রাস্তার মোড় পড়ে। আমরা কোন রাস্তা দিয়ে যাব বুঝতে পারছিলাম না। এখনই সামনের দিকে তাকিয়ে দেখি একটা মেয়ে ঘন্টা 2 বসে আছে। আমি নেমে গিয়ে জিজ্ঞাসা করলাম, হ্যাঁ মেয়ে, মাসুদ মিয়ার বাসাটা কোনটা? মেয়েটা ইশারায় রাস্তা দেখিয়ে দিল আমাদেরকে। অবাক কাণ্ড, মেয়েটা কোনো কথা বললো না, খালি হাতের ইশারায় আমাদের রাস্তা দেখিয়ে দিয়েছে। মেয়েটার হাত এত সুন্দর যা বলার মতো নয়। আমি মেয়েটার হাত দেখে প্রেমে পড়ে গেলাম। এত সুন্দর হতে পারে কারো হাত? তারপর আমরা ওই রাস্তা ধরে যেতে লাগলাম। আজব কাণ্ড, কোনো মানুষ, লোক, গরু, ছাগল কিছুই দেখলাম না। আমার কাকা ডাক দিয়ে বলল, কিরে কোথায় এসেছি আমরা? এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না। আমি বললাম, আরে কাকা, গ্রাম তো এরকমই হয়, আমাদের গ্রামে ঘনবসতি, তার জন্য লোকজন দেখতে পারি আমরা। এখানে মনে হয় লোকজন কম আছে। কিছু তো যাওয়ার পর দেখতে পাই কয়েকজন লোক একটা গাছের গোড়ায় বসে আছে। আমার কাকা ডাক দিয়ে বলল, এ ভাই, এদিকে আসেন তো একটু। কয়েকজন লোক আমাদের গরুর গাড়িটার দিকে এগিয়ে আসলো। কাকা জিজ্ঞেস করলো, ভাই এখানে মাসুদ মিয়ার বাড়ি কোনটা? মাসুদ মিয়ার নামটা শুনে সবাই বেশ অবাক হয়ে গেল। কয়েকজন তো মোটামুটি ভয় দৌড় দিল সেই জায়গা থেকে। কাকা তখন বলল, আর কি হয়েছে ভাই, এরকম করছেন কেন আপনারা? কয়েকজন লোক তখন বলল, আমরা চিনি না, এখান থেকে চলে যান ভাই, আপনারা বিপদে পড়বেন, আমরা চিনি না কিছু। কাকা তো পুরোপুরি হতভম্ব হয়ে গেল। তখন আমাকে ডাকতে বললো, আশরাফুল, এসব কি হচ্ছে? আমি তখন বললাম, আমি কি বলবো কাকাকে, বলো তো, আমি তো কিছুই জানি না। আমি মনে মনে সিয়ামকে স্মরণ করলাম, তবুও কোনো সারা শব্দ পাচ্ছি না সিয়ামের। তারপর আমরা গরুর গাড়ি নিয়ে কিছু দূর যাওয়ার পর একটা বাড়ি দেখতে পেলাম। আশেপাশে কোনো বাড়ি নেই, চোখ যত দূর যায় একটা বার ঘরও দেখতে পাচ্ছি না। তারপর কাকা এগিয়ে গিয়ে দরজায় কড়া নাড়লো। বাড়িতে কেউ আছেন নাকি? হ্যাঁ, কেউ আছেন? তখন এক বৃদ্ধ লোক বেরিয়ে এলো, কাশতে কাশতে বলল, কে আপনারা? কে, এখানে কি যান? আমাদেরকে আপনি চিনবেন না, আমরা অন্য এক গ্রাম থেকে এসেছি। মাসুদ মিয়ার বাসাটা কোনটা বলতে পারেন? লোকটা কাশতে কাশতে বলল, আমি মাসুদ মিয়া। কাকা তো খুশি হয়ে গেল আর বলল, আমাদেরকে রমন ঘটক পাঠিয়েছে আপনার মেয়ে দেখার জন্য। লোকটা একটা রহস্যময় হাসি দিল। কাকা বেশ অবাক হয়ে গেল। কি হয়েছে? লোকটা কাশতে কাশতে বলল, বাবা কিছু না, তোমরা সবাই এসে ভেতরে বসো, আমার মেয়ে তৈরি হয়ে আসছে, দাঁড়াও। তখনই ভেতর থেকে আওয়াজ এলো বাইরে থেকে, সোমা, আমাদের মেয়ে দেখতে এসেছে। মহিলাটি বলল, আচ্ছা তাদেরকে বসার জায়গায় বসতে দাও। তারপর আমরা সবাই ভেতরে ঢুকে এক জায়গায় বসে রইলাম। তখনই দরজার সাইড থেকে কার যেন পায়েলের আওয়াজ আসছে। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম, কি হচ্ছে? এত সুন্দর আওয়াজ কার পায়েলের কাছ থেকে আসছে? আমি যখন বের হতে যাব ঠিক তখনই আমার কাকা আমার হাত টেনে ধরে বসলো। কাকা বলল, বস এখানে, বস। মেয়ে দেখতে এসে এইটা কেমন কথা? হ্যাঁ, এটা কেমন ব্যবহার? আমি যেন মোহে পড়ে আছি। কাকা যে কথা বলছে আমি কাকার মুখের দিকে তাকাতে পারছি না, কোনো কথাই শুনতে পাচ্ছি না। আমি খালি ওই মেয়েটার কথা মনে পড়ে যাচ্ছে আমার। তারপর মেয়েটা নাস্তা দিল আর বলল, এগুলো আপনারা খেয়ে নিন। কাকা বলল, আমরা এখানে খেতে আসিনি, মেয়ে দেখতে এসেছি, তাড়াতাড়ি মেয়েকে দেখান আমাদেরকে। লোকটা তখন বলে উঠলো, একটু একটু সবুর করুন, এগুলো খেতে থাকেন, আমার মেয়ে এসে পড়বে।
কাকা লোকটার কথা মতো খেতে লাগলো। আমাকে ডাক দিয়ে বললো, আশরাফুল তুইও খা, কিছু খেয়ে নে। আমাকে যে কাকা এত কিছু বলছে আমি কিছুই বুঝতে পারছিলাম না। আমি শুধু মেয়েটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি। আমার শরীরে হাত দিয়ে ঝাঁকুনি দিল, বলল, এসব কি আশরাফুল, অন্য খেয়ালে কি ভাবছিস তুই? তখন আমি হুঁশে ফিরে আসলাম। আমি বলে উঠলাম, কি 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 হয়েছে কাকা? হ্যাঁ কি হয়েছে? কাকা বলে উঠলো, এইখানে আসার পর থেকে তুই কেমন যেন করছিস তুই। আমি তখন বলে উঠলাম, কিছু না কাকা, এই এমনি মনটা একটু খারাপ করছিল আর কি। তারপর মেয়েটার বাবা এসে আমায় বলল, ভাই এখন তো মেয়েকে দেখাতে পারবো না। কাকা বলে উঠলো, কিন্তু কেন এখন দেখাতে পারবেন না কেন, কি হয়েছে? তখন ওর মা বললো, ওর মা আজকে ওই মেয়ে দেখাতে বারণ করেছে। কাকা তখন বলে উঠলো, কিন্তু কেন, কি হয়েছে? মেয়ের বাবা বলে উঠলো, আজকে বৃহস্পতিবার, আজকে ভালো দিন না, তাই কালকে শুক্রবার ভালো দিন, ওই মেয়েকে দেখাতে বলেছে। কালকে মেয়ে দেখাবে, তার আগে মেয়ে দেখাবে না। আপনারা যদি দয়া করে আজকে রাতটা এখানেই থেকে যান, কালকে সকালে মেয়ে দেখে আপনারা চলে যাবেন। কাকা বলে উঠলো, সেটা হতে পারে না, আমরা তাহলে এখনই চলে যাই, আরেকদিন এসে দেখে যাব, কেমন? তখন আমি বলে উঠলাম, না না সমস্যা নেই, কালকে মেয়ে দেখে আমরা এখান থেকে যাব। আমার কথা শুনে মেয়ের বাবা এক রহস্যময় হাসি দিল। কাকা হাসিটা দেখে কেমন জানি লাগলো। আমি বলে উঠলাম, সমস্যা নেই, আপনি কোনো চিন্তা করবেন না, আমরা আজকে রাতটা এখানেই কাটিয়ে দেবো, মেয়ে দেখে তারপর বাসায় যাব। মেয়েটার বাবা বলে উঠলো, হ্যাঁ আচ্ছা তোমাদের ধন্যবাদ সমস্যা নেই। তারপর মেয়েটার বাবা চলে গেল। কাকা আমাদেরকে বলল, কি হয়েছে তোর বলতো, তুই থাকার জন্য রাজি হয়ে গেলি কেন? আমি বলে উঠলাম, কাকা দেখো অনেক দূর থেকে এসেছি, এখানে সন্ধ্যা তো হয়ে গেল, আজকে রাতটা থেকে কালকে সকালবেলা মেয়েকে দেখে চলে যাব, সমস্যা কি? কাকা বলল, আচ্ছা তাহলে ঠিক আছে দেখি। তারপর আমরা রাতের খাবার খেয়ে শুতে চলে গেলাম। তখনই বাহির থেকে কে যেন হেঁটে যাচ্ছে। কাকা বলল, বাইরে থেকে আবার কে হেঁটে যাচ্ছে এত রাতে বলতো? আমি বললাম, তুমি আওয়াজ পাচ্ছ না? কাকা তখন বলে উঠলো, কিসের আওয়াজ আবার? আমি বললাম, এই যে শুনলা না? আমি কাকে বললাম, বাইরে থেকে একটা মেয়ে হেঁটে যাচ্ছে মনে হচ্ছে। কাকা আমার মাথায় হাত দিয়ে বলল, তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? কি ভুলভাল ভাবছিস বলতো? তুই কোন উপরের আওয়াজ যাচ্ছে না বাইরে থেকে? তোর মনে হয় বিয়ের চিন্তা মাথা খারাপ হয়ে গেছে, এখন ঘুমা, কাল সকালে মেয়ে দেখবি, ঠিক আছে? কাকা ঘুমিয়ে পড়লো আর আমিও ঘুমিয়ে পড়লাম। হঠাৎ বাইরে থেকে একটা মেয়ের কণ্ঠস্বর ভেসে এলো, এদিকে এসো, এদিকে এসো, এসো না, তোমার সাথে কথা আছে। আমার ঘুমটা হঠাৎ করে ভেঙে গেল। আমি চারদিকে তাকিয়ে দেখছি, কিন্তু কিছুই দেখতে পাচ্ছি না। কাকা ঘুমিয়ে আছে গভীর ঘুমে। তখনই আমার আবারও জানালা দিয়ে রীতিমতো দুপুরের আওয়াজ আসছে। আমি এবার বড় বড় ভেবে নিয়েছি, দেখবো কে এই মেয়েটা। তখনই আমি ঘুম থেকে উঠে বাইরে চলে গেলাম। গিয়ে দেখি কেউ নেই সেখানে। হঠাৎ চোখ পড়লো আর বাইরের গেটের দিকে। আমি হাঁটতে হাঁটতে বাইরের দিকে যেতে লাগলাম। গিয়ে দেখি লাল একটা বেনারসি পরে আছে, একটা মেয়ে ঘোমটা দিয়ে হেঁটে যাচ্ছে। আমি ডাক দিলাম, মেয়ে শোনো, এদিকে তাকাও। মেয়েটা কোনো কথা না শুনে হেঁটে যাচ্ছিল হাসতে হাসতে। আমি যখনই মেয়েটাকে ধরতে যাবো ঠিক তখনই আমার পেছন থেকে কে যেন টান দিয়ে আমাকে সরিয়ে দিল। আমি তাকে দেখি সিয়ামজিন দাঁড়িয়ে আছে। সিয়ামজিন বলতে লাগলো, এসব কি করছো বন্ধু? সিয়াম যখন আমাকে টান দিল তখন আমার মনে হলো আমি অন্য জগৎ থেকে বেরিয়ে আসছি। আমি বললাম, হচ্ছেটা কি? সিয়াম তখন বললো, কি হয়েছে বন্ধু, তুমি এখানে কেন? আমি বললাম, আমি এখানে কি করে আসলাম? সিয়াম বলল, তুমি শান্ত হও, আমি তোমাকে সমস্ত ঘটনা খুলে বলবো। সিয়াম বলতে লাগলো, যখনই আমরা এই গ্রামে প্রবেশ করব, আমি দূর থেকে ছিটকে পড়ে যায়। আমি এই গ্রামে ঢোকার অনেক চেষ্টা করেছি কিন্তু পারছি না। অনেক চেষ্টার পরেও যখন পারছি না তখন আমার ভাইয়ের কাছে চলে গেলাম। তার মাধ্যমেই এই গ্রামের সুরক্ষা কবচ দেওয়া হয়েছিল। এখানে কোনো ভালো জিন খারাপ জিন গ্রামে ঢুকতে পারে না। তোমরা যার বাড়িতে এসেছো না, সেই লোকটা একটা ভয়ঙ্কর তান্ত্রিক। এখন এই গ্রাম থেকে বেরিয়ে যেতে হবে আমাদেরকে। তখনই চারপাশ হঠাৎ করে আওয়াজ আসার মতো আওয়াজ হলো, বিভৎস একটা হাসির আওয়াজ। হাসতে হাসতে সে বিভৎস কণ্ঠটা বলতে লাগলো, তোরা এসেছিস তোদের ইচ্ছায়, এখন বের হবে আমাদের ইচ্ছায়। আমাদের অনুমতি ছাড়া তুই বের হতে পারবি না। তখন সিয়াম রাগান্বিত হয়ে বলল, কে সাহস থাকতে আমার সামনে এসে কথা বল দেখি। হাসিটা তখন বলতে লাগলো, আসবো, নিশ্চয়ই আসবো, অবশ্যই আসবো। তার জন্য তৈরি থাক তোরা। আগে তোর কাকাকে মারি, তারপর তোদেরকে, পড়লে তোর কাকাকে বাঁচা। এই কথা বলে আওয়াজটি বেরিয়ে গেল। তখনই সিয়াম আমাকে জিজ্ঞেস করলো, তোমার কাকা কোথায়? তখন আমি বললাম, আমি কিভাবে বলবো কাকা কোথায়, আমি তো নিজে জানি না আমি এখানে কিভাবে আসলাম। তখনই সিয়াম একটা
তাবিজ আমাকে ধরিয়ে দিয়ে বলল, যত বিপদে আসুক এই তাবিজটা তোমার হাত থেকে ফেলবে না, কোনোভাবেই না। এমনকি আমি যদি বলি তবুও তুমি এটা হাত থেকে ফেলবে না। তখন সিয়াম হাওয়ার সাথে মিলিয়ে গেল, আর আমিও সে তাবিজটা হাতে নিয়ে হাঁটতে লাগলাম বাসার দিকে। তখনই আমার চারপাশ থেকে আওয়াজ এলো, ফেলে দে ওই তাবিজটা, ফেলে দে, যদি তুই হাতে রাখিস তুই মারা যাবি, ফেলে দে, ফেলে দে ওই তাবিজটা, ফেলে দে। আরো কিছু ভয়ঙ্কর ভয়ঙ্কর আওয়াজ আসছিল আর বলছিল তাবিজটা ফেলে দে। আমি বলে উঠলাম, কোনো লাভ নেই, তোদেরকে ভয় আমি পাই না, বুঝতে পেরেছিস? তোদের চেয়ে কত ভয়ঙ্কর ভয়ঙ্কর পিশাচকে বেড়ে এসেছি আমরা। তখনই যেন এক ভয়ঙ্কর ডাল ভেঙে আমাদের উপরে ছুঁড়ে মারে। আমি ডালের বাড়ি খেয়ে রীতিমতো দূরে গিয়ে পড়লাম। আমি পায়ে এবং মাথায় বেশ আঘাত পাই এবং আমি সেখানে অজ্ঞান হয়ে পড়ি এবং জ্ঞান হারিয়ে ফেলি। জ্ঞান ফিরলে আমরা 3 দিন পরে তাকে দেখি আমাদের বাসায় এসেছি। পাশে সিয়ামজিন দাঁড়িয়ে আছে এবং আমার বাবা মা। আমি বাবা মাকে ডাক দিয়ে বললাম, এখানে কেন আমি, আর কি হয়েছে আমার সাথে? তখন সিয়ামজিন আমাকে ইশারায় বলল, তোমার বাবা মাকে বেরিয়ে যেতে বলো। আমি তখন মা বাবাকে বেরিয়ে যেতে বললাম এবং বললাম, তোমরা চলে যাও, আমি ঘুমাবো। মা বাবা চলে গেল। তখন বলতে লাগলো সিয়ামজিন, সিয়ামজিন যেভাবে বলেছে আমি ঠিক সেভাবে বলছি। বন্ধু, তোমাকে আগেই বলেছিলাম তুমি তাবিজটা হাত থেকে ফেলবে না, তো তুমি কেন তাবিজটা হাত থেকে ফেলে দিলে? আমি বললাম, আমি আবার কখন তাবিজটা ফেলে দিয়েছি? হ্যাঁ, আমার ডালে বাড়ি খাওয়ার পর আমার আর কিছুই মরেনি। তখন সিয়ামজিন বুঝতে পারে যে যখনই ডালে বাড়ি খাই তখন আমার হাত থেকে সে তাবিজটা পড়ে গিয়েছিল। আমি বললাম, কি হয়েছে ওখানে বন্ধু, আমার কাকা কোথায়? তখন সিয়ামজিন বলল, তোমার কাকা ভালো আছে, আর কিছুক্ষণ পর বের হয়েছে, তার তোমার কাকাকে আর বাঁচানো যেত না। আমি বললাম, বন্ধু এখানে যা যা হয়েছে সবকিছু আমাকে খুলে বলো তো, আমি শুনবো। তারপর বলল সিয়ামজিন, বন্ধু যখনই আমি তোমাকে তাবিজটা দিয়ে ওখানে চলে যাই তোমার কাকাকে খুঁজতে, তখনই দেখতে পাই তোমার কাকাকে ওরা বেঁধে রেখেছে, বলি দেওয়ার জন্য তৈরি করেছে ওই খারাপ তান্ত্রিক। আমি এটা দেখে যখনই হামলা করতে যাব আমি দূরে ছিটকে গিয়ে পড়ে গেলাম। আমি বুঝতে পারছি না কি হচ্ছে আমার সাথে। তখন তান্ত্রিক হাসতে হাসতে বলল, তোর মতো একটা জিন আমার কিছুই করতে পারবে না। তারপর আমি আমার আসল রূপ নিলাম। আমার সারা শরীর থেকে বিদ্যুৎ বের হচ্ছিল। তখনই রুমের ভিতরে কাকা চলে আসলো, এসে বলল, বাকিটা আমি বলছি শোন। আমি বলে উঠলাম, তুমি কি বলবে, তুমি কি আমার বন্ধু সিয়ামজিনকে দেখতে পারো? কাকা বলল, আগে দেখতে পারিনি, এখন দেখতে পারি। সিয়ামের দিকে তাকিয়ে অবাক হলাম। সিয়াম বলল, ওই যুদ্ধকালে আমি তাকে দেখা দিয়েছিলাম। কাকা বলে উঠলো, তাহলে শোন, এবার আমি বলছি। সিয়াম যখন দানব প্রকৃতির রূপ নিল না, সে এতটা ভয়ঙ্কর ছিল যা বলে বোঝাতে পারবো না। চারদিক থেকে বিদ্যুৎ বের হচ্ছিল আর 2 চোখ থেকে রীতিমতো বিদ্যুৎ বের হয়ে চারপাশে পুড়িয়ে দিচ্ছিল। তার হাতে বিশাল একটা তালোয়ার আর বিদ্যুতের দিকে ছিল। যখন এই রূপ দেখে তান্ত্রিক হাসতে হাসতে বলল, তোর রূপ দেখে মনে হচ্ছে আমি ভয় পাবো। তুই মনে হয় আমাকে চিনিস না। তখনই তান্ত্রিক কি যেন পরে মাটিতে ফুঁ দিল। তখনই মাটি কম্পন হতে শুরু করলো। তখন মাটি ফেটে আকৃতি একটা বিশাল আকৃতির দানব জিন বেরিয়ে এলো। জিনটা এতটা বিকট আওয়াজ করলো আমি কান চেপে ধরে বসে রইলাম। আমি ওই দানব জিনটাকে আওয়াজ নিতে পারছিলাম না। তখনই সিয়াম জিনের উপরে ঝাঁপিয়ে পড়লো। সিয়াম জিন রীতিমতো দানবটাকে লাথি মেরে দূরে ফেলে দিল আর বলতে লাগলো, তুই লাকুসের বংশধর না, তোর বাবা আমার হাতে মরেছে আর তুই আমার হাতে মরবি আজকে। এই কথা শুনে দানব জিনটা বলে উঠল, তুই আমার বাবাকে মেরেছিস, তোকে আমি ছাড়বো না। সিয়াম হাসতে হাসতে বলল, আচ্ছা দাদাই, আমাকে মারবি না, মার। তখন দানবটা বিশাল এক আগুনের তালোয়ার বের করলো, তারপর সিয়ামের উপরে ঝাঁপিয়ে পড়লো। সিয়ামও কম না, লাকুসের বংশধর তার ছেলেকে লাথি মেরে দূরে ফেলে দিল। তো বাবা আমার সাথে পারেনি, আর তুই সামান্য তার ছেলে হয়ে আমার সাথে লড়াই করতে কেন এসেছিস? তখনই সিয়ামজির বিকট এক আওয়াজ করে বিশাল তালোয়ারের আলো আকাশ থেকে পড়লো। তালোয়ার দিতে মনে হচ্ছিল বিদ্যুৎ চমকাচ্ছে খালি। চারদিকে গাছপালা সব পুড়ে যাচ্ছে সেই তালোয়ারের তাপে। সিয়াম তালোয়ারটি নিয়ে দানবের দিকে এগিয়ে গেল, গিয়ে একটা কোপ দিল আর সাথে সাথে বলতে লাগলো, তুই আমাকে চিনিস না ভালো করে, তোর বাবা এই ভুল করেছে, তার জন্য জাহান্নামে পাঠিয়েছি। আজকে তোর বাবার জাহান্নামে পাঠিয়ে দিলাম তোকে, আয় এবার কে আসবে আয়। এই রূপ দেখে তান্ত্রিক বেশ ভয় পেয়ে গেল আর বলতে লাগলো, প্রভু আমার ভুল হয়ে গেছে, আমি আপনাকে চিনতে পারি না, আমাকে ক্ষমা করে দিন।
এই ভুল আমি কোনোদিন করব না। আমি শুধু তান্ত্রিক করিনি, আমার তান্ত্রিক হওয়ার একটা রহস্য আছে। সিয়ামজিন স্বাভাবিক হয়ে গেল, আর সিয়ামজিন তান্ত্রিকের চোখে তার সত্যতা দেখতে পেয়েছে, তার জন্য থেমে গেল আর বলতে লাগলো, কি হচ্ছে আমাকে খুলে বলো তুমি। তখন তান্ত্রিক বলতে লাগলো, আজ থেকে প্রায় 20 বছর আগের ঘটনা। আমরা অনেক শান্তিতে বসবাস করতাম এই গ্রামে। আমাদের কোনো দুঃখ ছিল না। আমাদের একটা মাত্র মেয়ে ছিল, যেমন সুন্দর দেখতে তেমন মানুষ দেখলে রীতিমতো প্রেমে পড়ে যাবে, এতটাই সুন্দর ছিল। যখন আমার মেয়ের 18 বছর বয়স হলো, তখন আমরা বিয়ের জন্য ঘটক খুঁজছিলাম। ঘটক বলেছিল যে মেয়েকে বিয়ে দিবেন, তার সাথে কি দিবেন বলুন তো। আমি বললাম, আমার তো আর কিছু নেই, শুধু বেটাই আছে। ঘটক বলল, আচ্ছা সমস্যা নেই, আমি দেখছি। তারপর কয়েকদিন পর ঘটক একটা পাত্র ধরে নিয়ে এলো। পাত্র অনেক ভালো ছিল, পরিবারও ছিল আমাদের আমাদের বাসায়। আমরা একটা জিনিস লক্ষ্য করলাম, তাদের সাথে কোনো মেয়েরও না। আমি ঘটককে বললাম, এরা কি পাত্র? ঘটক বলল, ওই যে মাঝখানে লোকটাকে দেখছেন না, সেই পাত্র। আমি পাত্রকে দেখে পছন্দ হয়ে গেল আমার। তখনই বৃষ্টি শুরু হলো বাইরে। সবাই বলল, এখন কিভাবে যাব আমরা? তারপর আমি উঠে বসলাম আর বললাম, এই এখন আপনাদের যাওয়ার কোনো দরকার নেই, আগে মেয়েকে দেখে পছন্দ হলে একেবারে কাল সকালে চলে যাবেন আপনারা। তারপর আমরা মেয়েকে সাজিয়ে তাদের সামনে নিয়ে আসলাম। আমার মেয়েকে দেখে সবার পছন্দ হয়ে গেল। তারপর রাতে খাবার দিয়ে সবাইকে ঘুমাতে জায়গা করে দিলাম। সকালবেলা উঠে দেখি কেউ নেই আমাদের বাসায়। তখন আমার মেয়ের রুমে গিয়ে দেখি আমার মেয়ে উলঙ্গ হয়ে পড়ে আছে আমার রুমের ভিতরে। আমি তাকে চিল্লান দিলাম আর বললাম, মা তোর কি হয়েছে? তখন মেয়ের মা দৌড়ে রীতিমতো রুমে আসে। এসে মেয়ের অবস্থা দেখে সেখানেই মারা যায়। আমি এসব কিভাবে সামলাবো কিছুই বুঝে উঠতে পারছিলাম না। তখন মেয়েকে আমি গোসল দিয়ে জানাজা দিয়ে কবর দিয়ে দিই, আর তার মেয়ে আমাকে একসাথে। তারপর ঘটকে ধরে জিজ্ঞেস করি, কেন এসব করেছেন আমার সাথে? তখন ঘটক বলল, ওই গ্রামের জমিদাররা এসব করেছে, তারা গরিব সেচে আপনার মেয়েকে ধর্ষণ করেছে, এতে আমার কোনো দোষ নেই। তারপর আমি ঘটককে বললাম, আবার তাদের সাজিয়ে এই বাসায় নিয়ে আসো, বলবে অন্য কোনো মেয়ে আছে তাদের বাসায়। আমার কথা মতো ঘটক কয়েকদিন পরে তাদের নিয়ে আসলো বাসায়। আমি সবাইকে ঘুমের ওষুধ খাইয়ে ফেলি। তারপর আমি সাধনায় বসি। আগে তান্ত্রিকের ছোটখাটো কাজ করতাম, তারপর আমি পিশাচ সিদ্ধ হয়ে যাই। তারপর ঘটককে দিয়ে আমি আমাদের বাসায় পাত্র আনাতাম। তারপর মায়ার জালে সবাইকে মেরে ফেলতাম। এই করে আমি পিশাচ তান্ত্রিক হয়ে উঠি। আমাকে ক্ষমা করে দাও, আমি জীবনে আর কোনোদিন এমনটা কিছু করব না। সিয়াম এবার বলল, আপনার সাথে যা হয়েছে অনেক খারাপ হয়েছে। যারা এসব করেছে তাদেরকে মেরে আপনার থামা উচিত ছিল, কিন্তু তা আপনি করেননি। আপনি ক্ষমতার লাভে অনেককে খুন করেছেন, তাই আপনার কোনো ক্ষমা নেই। সিয়াম তারপর হাত দিয়ে তান্ত্রিকের কলারটা টিপে বেড়ে ফেলে। তারপর তোমাকে খুঁজতে বের হয়ে যায়। আমরা গিয়ে দেখি তোমার চারপাশে অনেকগুলো খারাপ পিশাচ তোমাকে আক্রমণ করতে যাবে। আর তখনই সিয়াম বিদ্যুতের ঝলকানিতে সবাইকে মেরে ফেলে। তারপর গিয়ে দেখে তোমার মাথা ফেটে রক্ত পড়ছে। তারপর সিয়ামের দিকে তাকিয়ে বললাম, বন্ধু কি হয়েছিল আমার? সিয়াম বলল, এসব কথা একদিন পরে বল, তুমি অনেক অসুস্থ, তুমি আবার ঘুমিয়ে যাও। তো জেফরি ভাই, এটাই ছিল আজকের ঘটনা। কেমন হয়েছে জানাতে ভুলবেন না। আর আমি অনেক অসুস্থ জেফরি ভাই, আমার জন্য দোয়া করবেন। আমি সুস্থ হয়ে আরো ঘটনা লিখবো। কতটা গুছিয়ে লিখতে পেরেছি তা আমি জানি না, আপনি একটু কষ্ট করে পড়বেন। আমি আশরাফুল, দেশের বাড়ি বরিশাল, থাকি নারায়ণগঞ্জ। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে আসতে পারবো ইনশাল্লাহ আবারও। আমাকে দোয়া করবেন আমার জন্য, যেন দ্রুত সুস্থ হতে পারি। ওয়ালাইকুম আসসালাম প্রিয় আশরাফুল ভাই। মাই গড, এইটা একটা মাস্টার ক্লাস স্টোরি ছিল, মাইন্ড ব্লোয়িং একটা স্টোরি ছিল ব্রো। সত্যি বললাম, এই স্টোরিটা আপনার যতগুলো আপনি স্টোরি পাঠাচ্ছেন, আপনার স্টোরিগুলো খুব সুন্দর হচ্ছে। এবং আলহামদুলিল্লাহ যে আপনার প্রতিটা স্টোরি শেয়ার হয়ে গেছে। অ্যান্ড আজকের ঘটনাটা খুব সুন্দর গোছানো ঘটনা ছিল। এবং তার থেকে বড় কথা হচ্ছে আপনার আজকে স্পেলিং মিস্টেকই ছিল না। মাশাল্লাহ, একটা দুইটা বোধহয় মিস্টেক ছিল যেটা আমি ওভারকাম করে ফেলছি, বাট এত সুন্দর ছিল। মাই গুডনেস, দিস ইজ মেজিং, মেজিং স্টোরি ছিল। ওয়াও, আসলে মনোমুগ্ধকর এক ঘটনা ছিল ভাই। থ্যাংক ইউ ভেরি মাচ আপনাকে এই অসাধারণ ঘটনার জন্য। এন্ড আই বিলিভ যে সবার কাছে ঘটনাটি অনেক অনেক বেশি ভালো লেগেছে। বিকজ আমি বিলিভ করি এতটুকু যে স্টোরি যদি ভালো হয় তখন সম্পূর্ণ দায়ভারটা, মানে সম্পূর্ণ ক্রেডিটটা চলে যায় স্টোরি টেলারের উপরে। আমি বলবো যে ইউ
আর রিয়েলি গুড স্টোরি টেলার আশরাফুল, মিস্টার আশরাফুল ভাই, আপনার প্রতি আমি কৃতজ্ঞ। আপনার এত সুন্দর সুন্দর ঘটনা শেয়ার হয়েছে। আপনার পরবর্তী ঘটনা দ্রুত পাঠিয়ে দিবেন। আপনি বললেন আপনি অসুস্থ, আর আমি চাই যে খুব দ্রুত আল্লাহ আপনাকে শেফা দান করুক এবং আপনি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুন। খুব সুন্দর ছিল ঘটনা, থ্যাংক ইউ ভেরি মাচ, খুব সুন্দর ছিল। এরকমই ঘটনা চাই আপনার কাছ থেকে, এরকম ঘটনা আমি আশা করব, যেখানে ঘটনা থাকবে, ভয় থাকবে, ভীতি থাকবে এবং সব মিলিয়ে দারুণ কিছু হয়ে যাবে। আপনাকে অনেক ধন্যবাদ। সো আমি আর দেরি করবো না, আমি চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনা। আশা করছি পরবর্তী ঘটনা আপনাদের কাছে ভালো লাগবে। চলে যে ঘটনায়। যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম, আমার নাম মাহমুদুল হক। এই প্রথম ভৌতিক কথায় ঘটনা পাঠাচ্ছি, জানি না শেয়ার হবে কিনা। যদি শেয়ার হয় তাহলে অবশ্যই আমাকে জানাবেন, কততম এপিসোডে শেয়ার করবেন। ঘটনার নাম রাতের রিকশাওয়ালা। শুরু করছি ঘটনা। পুরান ঢাকার স্যাঁতস্যাঁতে গলিগুলোতে দিনের আলোতেও যেন ক্লান্ত। রাত নামলেই সেই ক্লান্তিতে ভর করে অদ্ভুত এক নিস্তব্ধতা। আর সেই নিস্তব্ধতার মধ্যেই করিম তার জীর্ণ রিক্সাটি ঠেলে বের হয়। রিক্সার হাতল মসৃণ হয়ে গেছে, তার হাতের ঘাম আর নিরন্তর ধাক্কায় আজও শুক্রবারের রাত তার লক্ষ্য কম নয়। ছেলেটার স্কুলের ফি জমা দিতে হবে আগামী সপ্তাহে, আর বাসার ভাড়াটাও পিছিয়েছে 2 মাস। ঘরের অবস্থা দেখে স্ত্রী জ্যোৎস্না আর কিছুই বলল না, কিন্তু চোখের দিকে তাকালে বোঝা যায় সেই নীরব অভিমানের ভার। তাই রাত গভীর হলেও যখন অন্য রিক্সাওয়ালা বাড়ি ফেরে, করিম তখনও পথে। শাহবাগ, নিউ মার্কেট, ফার্ম গেট, যেখানে ভিড় বেশি সেখানে আশাও বেশি। রাত প্রায় 11টার দিকে নিউ মার্কেটের উজ্জ্বল আলো কমে গেছে, দোকানপাট বন্ধ। শুধু দূরে কয়েকটা ফুটপাতের দোকানে জল জল করছে নিষ্প্রাণ নিয়ন লাইট। হালকা কুয়াশা নেমে এসেছে, রাস্তার বাতিগুলোতে আলো যেন ছায়ার খেলা করছে। করিম গুলিস্তান মোড়ের দিকে যাচ্ছিল একলা, পায়ের প্যাডেল চাপতে চাপতে পেশিতে টান ধরেছে। হঠাৎ সামনের দিকে একটা পুরনো 3তলা ভবনের ছায়ায় দাঁড়ানো একজন মানুষ তাকে ইশারা করলো। হাতটা উঁচু করে আঙ্গুলটা নেড়ে ডাকলো, ঠিক যেন একটা গতিশীল ছবির ফ্রেমে আটকে গেছে সে। রিক্সা, রিক্সা ডাকটা শোনা গেল, কিন্তু আওয়াজটা যেন খুব দূর থেকে এলো। কুয়াশা ভেদ করে পাতলা আর একটা ধাতব শব্দ। করিম রিক্সা থামালো। লোকটি এগিয়ে গেল ধীরে ধীরে। মাঝ বয়সী, লম্বা, খুব সাদামাটা দেখতে, পরনে একটা পুরনো কিন্তু পরিষ্কার সাদা পাঞ্জাবি আর কালো পায়জামা। মুখে কোনো বিশেষ অভিব্যক্তি নেই, শুধু চোখ দুটো যেন অতিরিক্ত গভীর কালো। একটা হালকা গন্ধ ভেসে এলো, পুরনো কাগজের গন্ধ আর ভেজা মাটির গন্ধের মিশ্রণ। পুরান ঢাকার ভাঙা দালানগুলো থেকে যেরকম বের হয়। কোথায় যাবেন? করিম জিজ্ঞেস করলো স্বাভাবিক সুরে। লোকটি রিক্সার পেছনের সিটে বসলো। উঠবার সময় করিম লক্ষ্য করলো লোকটার ওজন যেন একদমই নেই। রিক্সাও নড়ল না। তার মনে হলো হয়তো বা খুব পাতলা মানুষ। লোকটা বসে বলল, আওয়াজটা আরো স্পষ্ট, লালবাগ যাব? কেল্লার পাশে একটা পুরনো কবরস্থানের গেটের সামনে। করিম এবার বেশ থমকে গেল। এত রাতে কবরস্থানে? ভাড়া করলাম একটু বেশি পড়বে, রাত অনেক হয়েছে। 200 টাকা দেব, লোকটি বলল, সরাসরি কোনো দাম দর ছাড়াই। করিমের মুখে হাসি ফুটে উঠল। আজকের রাতে এটাই সবচেয়ে ভালো ভাড়া হতে যাচ্ছে। ঠিক আছে, বসুন, করিম বলল। তার প্যাডেল চাপতে লাগলো। রাস্তা প্রায় ফাঁকা, গাড়ি ঘোড়া নেই বললেই চলে। শুধু রিক্সার চেনের আওয়াজ আর করিমের নিঃশ্বাস শব্দ ভেঙে দিচ্ছে নিস্তব্ধতা। প্রথম 10 মিনিট কোনো কথা হলো না। করিম সামনের দিকে তাকিয়ে প্যাডেল চালিয়ে যাচ্ছিল, কিন্তু পেছনে বসা যাত্রীটার উপস্থিতি ক্রমশ বাড়তে থাকা এক অস্বস্তির কারণ হচ্ছিল। সে যেন শুধু বসে নেই, নিশ্চল হয়ে আসছে। কোথাও নড়াচড়া নেই, শ্বাসের শব্দ নেই, এমনকি বসার সিটেও যেন আগের মতো হালকা। করিম পেছনে ফিরে তাকালো না, কিন্তু তার পিঠ বেয়ে ফোটায় ফোটায় ঘাম ঝরতে লাগলো। হঠাৎ যাত্রীটি কথা বলে উঠল। আওয়াজটা করিমের কানের খুব কাছাকাছি শোনালো, যদিও সে সামনেই বসেছিল। তোমার নাম কি? করিম চমকে উঠল। করিম, বললো সে একটু গলা খাড়া করে। ভালো আছো করিম? প্রশ্নটা অদ্ভুত রকমের সাধারণ, কিন্তু সুরে কোনো উষ্ণতা নেই। হ্যাঁ আলহামদুলিল্লাহ, করিম জবাব দিল সতর্ক হয়ে। আপনার নাম? কিছুক্ষণের নীরবতা, তারপর শোনা গেল, নাম? অনেকদিন ধরে আমাকে জিজ্ঞেস করে না নামটা। আবারও নীরবতা।
তুমি আমাকে বলতে পারো রহমান? রহমান নামটা বলার সাথে সাথে শিশের মতো আওয়াজ ছিল। করিম আর কিছুই জিজ্ঞেস করার সাহস পেল না। রাস্তা বদলাতে তারা ঢুকলো পুরান ঢাকা ছড়িগুলোর দিকে। এখানে রাস্তার বাতি আরো কম, ছায়া আরো গাঢ়। পুরনো দালানগুলোর জানালাগুলো অন্ধকার, যেন অদৃশ্য চোখে তাকিয়ে আছে। রিক্সার সামনে ছোট্ট বাতিটা মিটমিট করে চলছিল। আলোর গোলাটা রাস্তায় কাঁপছিল। গোলাটা এত সরু যে বিপরীত থেকে কেউ এলে রিক্সাটা চড়াতে হতো, কিন্তু সৌভাগ্যবশত কেউ আসছিল না। করিম, হঠাৎ আবারও সে কাছাকাছি আওয়াজ এলো। তুমি কি কখনো ভেবেছো ওই রাস্তাগুলোতে নিচে কি আছে? করিম একটু হেসে ফেললো, নার্ভাসনেস কাটানোর চেষ্টা করলো। কি থাকবে ভাই, মাটি, পানি, লাইন, গ্যাস, হ্যাঁ এই তো, আর কি। না, সবটা যেন বাতাসে কেঁপে গেল। পুরোনো জিনিস, ভুলে যাওয়া জিনিস, অনেক কান্না, অনেক হাহাকার মাটির নিচে আটকে আছে। যাত্রীর আওয়াজে এবার একটা অদ্ভুত টান এসেছে, যেন সে দূরের কোনো স্মৃতির কথা বলছে। করিমের গায়ে কাঁটা দিয়ে উঠল। সে জোরে জোরে প্যাডেল চাপতে লাগলো। দ্রুত এই গড়ে পেরিয়ে বের হওয়ার জন্য সে মরিয়া হয়ে উঠেছে। পুরান ঢাকা তো ভাই অনেক পুরনো জায়গা আছে, সে বলল, কথা মারাতে চেষ্টা করে। আমিও পুরনো করিম, অনেক পুরনো। কথাটা বলার পরে রিক্সাটা হঠাৎ করে গর্তে পড়ল। সামনে ঝাঁকুনি হলো। করিম বলল, আর মাফ করুন ভাই, রাস্তাটা একদম। বাকিটা বলা হলো না। ঝাঁকুনির সময় স্বাভাবিকভাবে পেছন থেকে ঝলক তাকিয়ে যাত্রীর দিকে তাকালো। যা দেখলো তা দেখে রীতিমতো রক্তহীন হয়ে গেল। যাত্রী রহমান তার দিকে তাকিয়েছিল, কিন্তু মুখটা স্বাভাবিক ছিল না। চোখ দুটো যেন একটু বেশি বড়, একটু বেশি গভীর আর কালো দেখাচ্ছিল, যেন ছোট ছোট কুয়া। আর ঠোঁট দুটো একদম পাতলা রেখার মতো, ভয়ঙ্কর। মাত্র 1 সেকেন্ডের জন্য। তারপরে ঝাঁকুনি কাটতে মুখটা আবারও আগের মতো নিষ্প্রাণ হয়ে গেল। অভিব্যক্তি যেন আবারও ফিরে আসলো অবস্থায়, যেন কিছুই হয়নি। পরিবার হাত পা কাঁপতে লাগলো। সে জোরে মুখটা সামনের দিকে ফিরিয়ে নিল। গিলে ফেললো থুতু। হৃৎপিণ্ডটা তার বুকের ভেতরে ঢক ঢক করে কাঁপছিল। সে ভাবলো নিশ্চয়ই আলোর খেলাখেলি হচ্ছে, কুয়াশা আর ছায়ার কারসাজি। হ্যাঁ, তাই হবে। ভয় পাচ্ছি কেন? সে নিজেকে ধমক দিল, কিন্তু সেই বিকৃত মুখের ছবি তার চোখের সামনে ভাসছিল। আর একটা জিনিস সে লক্ষ্য করলো, পেছনে বসে থাকা যাত্রীটার শরীর থেকে কোনো তাপ আসছে না, বরং একটা হালকা ঠান্ডা বাতাসের স্রোত তার গায়ে লাগছিল। রিক্সার সামনের দিকে উষ্ণ বাতাসের বিপরীতে যাত্রীর দিকে তাকাবার সাহস তার হচ্ছিল না। সে শুধু সামনের অন্ধকার রাস্তার দিকে তাকিয়ে আছে। প্যাডেল চালাতে লাগলো, আরো জোরে, আরো জোরে। লালবাগ এখনো অনেক দূরে। তুমি কেমন আছো করিম? সে আবারও প্রশ্নটা করলো। এবার আরো কাছে আসলো আওয়াজটা, যেন কেউ তার কানের পাশে দাঁড়িয়ে ফিসফিস করছে। করিমের গলা শুকিয়ে গেল। ভালো, ভালো আছে আমি, সে বলল। আওয়াজটা কাঁপছিল। ভালো না, যাচ্ছি বলল, সুরে যেন একটা আফসোস ছিল। তুমি ভয় পাচ্ছ, আমি দেখতে পাচ্ছি স্পষ্ট। তোমার ঘাড়ের পাশে টান টান হয়ে গেছে, তোমার হাত কাঁপছে হাতুড়ে। প্রতিটি শব্দ যেন ঠান্ডা, নিখুঁত ভাবে পর্যবেক্ষণমূলক। করিমের নিঃশ্বাস আটকে আসছিল। সে কোনো উত্তর দিল না, শুধু রিক্সাটাকে আরো দ্রুত চালানোর চেষ্টা করলো। কিন্তু রাস্তাটা যেন শেষই হতে চাচ্ছিল না। পাশের দালানগুলোর দরজা জানালাগুলো যেন অন্ধকার মুখে তার দিকে তাকিয়ে আছে। ভয় পাওয়ার দরকার নেই করিম, দরকার নেই, রহমান বলল। আওয়াজটা এবার নরম মনে হলো, কিন্তু সেই নরমতায় একটা বিভীষিকা মধ্য মিথ্যে ভাবছিল। আমি তোমার কোনো ক্ষতি করব না, শুধু পৌঁছে দিতে হবে আমাকে আমার জায়গায়। কোথায় ভাই? লালবাগ কেল্লার পাশে, করিম জিজ্ঞেস করলো। ভয় তার দাঁত লেগে যাচ্ছিল। হ্যাঁ, কবরস্থানের গেট, ওখানে আমার বাড়ি। শেষের কথাটা বলার সময় আওয়াজটা একটু দমে গেল, যেন দূর থেকে আসছে। করিমের মাথায় বিদ্যুৎ খেলে গেল। কবরস্থানের গেটে তার বাড়ি? সে সাহস করে এবার পেছনে না তাকিয়ে বলল, আরে ভাই, মজা করছেন, ওটা তো কবরস্থান। মজা? রহমানের আওয়াজ এবার একটু হালকা শুষ্ক আওয়াজ এলো, হাসির মতো, কিন্তু হাসি নয়। কে বলেছে কবরস্থানে শুধু মৃতদের জন্য? কিছু আত্মা, কিছু সত্তা যারা মাঝপথে আটকে গেছে, তাদেরও ঠিকানা সেখানে। যারা ভুলে গেছে কিংবা
যাদেরকে ভুলে ভুলে রাখা হয়েছে। করিমের শরীরের প্রতিটা লোম খারাপ হয়ে গেল। সে বুঝতে পারছিল এইটা কোনো সাধারণ যাত্রী নয়, এটা অন্য জিনিস। যে জিনিস মুখ থেকে ঝাঁকুনির সময় দেখেছিল সেটা কোনো ভুল বা কোনো আলোর খেলা ছিল না। সে আরো জোরে জোরে প্যাডেল চাপতে লাগলো। রিক্সার চেইন ঝনঝন করে শব্দ করছিল। আশেপাশে দালানগুলো যেন আরো ভয়ঙ্কর অন্ধকার ডাকছিল তাদের ক্রাশ করার জন্য। তবে খুব ক্লান্ত করে রহমানের আওয়াজ এবার মাথা ঠিক উপর দিয়ে আসছিল। দিনের পর দিন রাত জেগে রিক্সা চালাও, সংসার চালাও, কষ্ট পাও, কেউ জানে না তোমার কষ্ট, কেউ দেখে না তোমার ঘাম। কথাগুলো যেন সরাসরি করিমের মনের গভীর থেকে উঠে আসা বেদনার সুরের মতো বেজে উঠল। তার চোখে পানি চলে এলো। হ্যাঁ, কেউ তা শুনে না তার কষ্ট। জ্যোৎস্না শুধু নীরবে অভিমান করে। ছেলেটা খেলতে চায়, স্কুলে ফি দিতে হয়। তোমার ছেলেটার নাম কি? আওয়াজটা এবার একটু কৌতূহল মনে হলো। আরিফ। করিমের গলা যেন কাঁপছিল। সুন্দর নাম। সে কেমন ছেলে? করিমের গলার পিণ্ডটা গিরে ফেলল। এটা কেমন প্রশ্ন? ভালো ভালো ছেলে, পড়াশোনা করে। পায়ের মতো নাকি বাবার মতো? রহমান জিজ্ঞেস করলো। আওয়াজটা কেমন ছিল, ভয়ঙ্কর। বাবার মতো, করিম বলল। তার নিজের আওয়াজ তার নিজের কাছে অজানা লাগছে। বাবার মতো? রহমান যেন কথাটা পুনরাবৃত্তি করলো গভীর ভাবে। তাহলে সে বড় হয়ে রিক্সাওয়ালা হবে? কথাটা করিমের বুকের ভিতরে ছুরির মতো বিদ্ধ। এটাই তার সবচাইতে বড় ভয়। সে চায় না আরিফ তার মতো জীবন কাটায়। সে কোনো উত্তর দিল না, চোখের পানি মুছে ফেললো এবং হাতের পিঠ দিয়ে রিক্সার বেগ বাড়ালো। হঠাৎ রিক্সাটা প্রচন্ড ভাবে নড়ে উঠলো, যেন পেছনে কেউ ধাক্কা দিল। করিম হাতল ধরে সোজা হয়ে বসে রইল। তার পেছনে বসা যাত্রীটিকে একটু নড়েনি, নিশ্চল হয়ে আছে। কি হলো? করিম হঠাৎ করে জিজ্ঞেস করলো। কিছু না, রহমান বলল, আওয়াজটা যেন আরো নিচু। শুধু ওরা জানতে পেরে গেছে। কারা? কে? কারা জানতে পেরেছে? করিম যেন চিৎকার করে ফেললো। যারা ওখানে থাকে তাদেরকে আমরা বিরক্ত করেছি এই রাস্তা দিয়ে যাচ্ছি বলে। রহমানের আওয়াজ এবার আরো স্পষ্ট ভয় ধরা দিল, যা আগে ছিল না। করিম পেছন ফিরে তাকাতেই যাচ্ছিল, কিন্তু ভয় পারল না। তার বদলে সে সামনের রাস্তা দিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। রাস্তাটা আরো অন্ধকার হয়ে গেছে। গলির চারপাশের দালানগুলো ছায়া যেন সড়কে নেমে এসেছে কালো পর্দার মতো করে। দূরে কোথাও বাতির আলো এখনো দেখা যাচ্ছিল না। শুধু রিক্সার সামনে ছোট্ট বাতিটা একটা ক্ষীণ হলদেটে গোলক আলো যেন ফেলছিল, যেটা কুয়াশার মধ্যে মিলিয়ে যাচ্ছিল মাত্র কয়েক ফুট সামনে গিয়ে। বাতাসটা একদম বন্ধ, গভীর নিস্তব্ধতা, শুধু রিক্সার চেনের ঝনঝনানি আর করিমের নিজের দ্রুত কাঁপা শ্বাসের শব্দ। তারপর সে শুনতে পেল খুব মৃদু, প্রথমে পেছনে গলির ভেতর থেকে পা টান টান করে হাঁটার শব্দ, শুকনো পাতা মরানোর শব্দ, কিন্তু কোথাও পাতা ছিল না রাস্তায়। শব্দটা যেন খালি পায়ে কংক্রিটের উপরে হাঁটার শব্দ। ধীর টেনে হিচড়ে এক জোড়া নয়, দু জোড়া নয়, তিন জোড়া। গুণে বোঝা যাচ্ছিল না, শব্দটা ক্রমশ স্পষ্ট হচ্ছিল, তাদের দিকে আসছিল। করিমের হৃদ স্পন্দন কানেও শোনা যাচ্ছিল। ভাই, সে ফিসফিস করে বলল, পেছনে পেছনে কারা যেন আসছে। রহমান কোনো উত্তর দিল না। করিম পেছনে ঝুঁকে দেখলো রহমান সিটেই বসে আছে, কিন্তু তার মাথা নিচু, পেছনের একদম ঘুরে আছে গলির গভীর অন্ধকারের দিকে তাকিয়ে। তার গাঢ় কোটের রং যেন গলির অন্ধকারের সাথে মিশে গেছে। তার শরীর একদম শক্ত হয়ে এসেছে। ওরা আসছে, ওরা আসছে, রহমান ফিসফিস করে বলল, আওয়াজ যেন ভয়ঙ্কর। দ্রুত করো করিম, খুব দ্রুত। করিম তার সমস্ত শক্তি দিয়ে প্যাডেল চালাতে লাগলো এবং পেশিগুলোতে আগুন ধরে গেল। রিক্সার গতি বেড়ে গেল, কিন্তু পেছনের সে পায়ের শব্দটা আরো স্পষ্ট, আরো ভয়ঙ্কর। ধীর
স্থির অটল, যেন কেউ কোনো তাড়াহুড়ো নেই। কারণ ওরা জানে যে ধরা পড়বেই। সন্তানটা এখনই এতটাই কাছাকাছি চলে এসেছে, রিক্সার পেছনের চাকার পাশেই যেন কেউ হাঁটছে। কিন্তু করিমের পেছনে তাকাতে পারলো না। সে শুধু সামনের দিকে তাকিয়ে ভয় কুকড়ে রিক্সা চালিয়ে যেতে লাগলো। হঠাৎ করে রিক্সাটা প্রচন্ড বাধা পেল, যেন কেউ পেছনের দিকে শক্ত করে ধরে রেখেছে। করিম সামনের দিকে ঝুঁকে পড়লো, হাতলটা ধরে রক্ষা পেল, কিন্তু রিক্সা থেমে গেল। প্যাডেলে চাপ দিলেও সামনে এগোচ্ছিল না। পেছনের চাকাটা যেন কাদায় আটকে গেছে। কি কি হয়েছে? করিম চিৎকার করে বলল। ওরা ধরে রেখেছে। রহমানের গলার আওয়াজ কাঁপছিল, সে যেন নিষ্প্রাণ ভাবে একদম উধাও। ওরা আমাকে চায় না, আমাকে ফিরিয়ে নিতে চায়। ওরা ওরা কারা? করিম চিৎকার করলো। সে এবার বাধ্য হয়ে পেছনে তাকালো। গলির গভীর অন্ধকার রিক্সার ক্ষীণ আলোয় প্রান্ত সীমায় সে মোটামুটি 3টা স্পষ্ট মানব আকৃতির ছায়া দেখতে পেল, কিন্তু সেগুলো ঠিক কোনো মানুষ ছিল না। আকৃতিটা বিকৃত ছিল, যেন অস্বাভাবিকভাবে লম্বা, হাত পা পাতলা, শরীর কুৎসিত, মুখমণ্ডল একেবারে অস্পষ্ট, শুধু গভীর কালো ফাঁকা অংশ। তারা দাঁড়িয়েছিল একদম শীতল ভাবে। তার দিকে এক তীব্র ঠান্ডা বাতাস পড়েছিল। সে বাতাসে গায়ে কাঁটা দেয়, এমনকি হাড়ের পর্যন্ত শীতল অনুভূতি দেয়। আর একটা গন্ধ, পচা মাটির গন্ধ, পুরনো কফিনের গন্ধ। করিমের নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। সে দিশেহারা হয়ে রহমানের দিকে তাকালো। কি করব, কি করব ভাই? রহমানের দিকে তাকালো। এবার তার চোখ আগে থেকে সে গভীর কালো ভাব ছিল না, বরং তীব্র ভয়, এক ধরনের বেদনা দাও অনুনয় ছিল। চালাও করিম, চালাও, সমস্ত শক্তি দিয়ে চালাও। ওরা যদি ধরে ফেলে আমাদেরকে, যদি ফিরিয়ে নেয়, তাহলে তুমিও। সে কথাটা শেষ করলো না। করিম বুঝতে পারলো এখন দাঁড়ালে বিপদ শুধু রহমানের নয়, তার নিজেরও হবে। সে এক গভীর শ্বাস নিয়ে তারপর সমস্ত ভয় ভুলে গিয়ে সে তার সমস্ত শক্তি একত্রিত করলো। সে রিক্সার হাতলের উপরে ভর দিয়ে দাঁড়িয়ে পড়লো। তারপর প্যাডেল তার উপরে ওজনটাতে চাপ দিল। পায়ের পেশিতে আগুন জ্বললো, হাড় পর্যন্ত ব্যথা করলো। সে গর্জে উঠলো নিজের অজান্তেই। আল্লাহ হাফেজ। রিক্সাটা হঠাৎই নড়ে উঠলো। পেছনের চাকার বাঁধন কাটার মতো একটা অনুভূতি হলো। রিক্সাটা সামনের দিকে ছুটে চললো। করিম পেছনে তাকালো। গলির মোড়ে অন্ধকারে ওই বিকৃত ছায়াগুলো দাঁড়িয়ে আছে, কিন্তু তাদের থেকে দূরে সরে যাচ্ছে। তারা আর এগোচ্ছিল না, শুধু দাঁড়িয়ে নিঃশব্দে দেখছিল। করিমের শরীর থেকে সমস্ত শক্তি চলে গেল। সে বসে পড়লো সিটে। হাঁপাতে হাঁপাতে ঘামে ভিজে গেছে তার গায়ের জামা। সে আবারও পেছনে তাকালো রহমানের দিকে। রহমান সিটের গা ঘেঁষে বসে একদম কুকড়ে গেছে। তার মুখটা হাতের মধ্যে লুকিয়ে আছে। তার পুরো শরীর কাঁপছিল। করিমের মনে হলো সে কাঁদছে, কোনো শব্দ নেই, শুধু তার কাঁধ দুটো অনিয়ন্ত্রিত ভাবে কেঁপে উঠেছে। ভাই, আপনি ঠিক আছেন? করিম জিজ্ঞেস করলো। নিজেও কাঁপছে। রহমান মাথা নাড়ল, কিন্তু মুখ তোল না। তার কণ্ঠস্বরেরও ভাঙা গদ। আর বেশি দূরে নেই, দ্রুত ছাড়াও দয়া করে। করিম এবার প্যাডেলে চাপ দিল, কিন্তু এবার তার শক্তি অনেক কম। ভয় যেন কিছুটা কমে গেছে, কিন্তু তার জায়গায় এসেছে গভীর বিষণ্ণতা আর অবিশ্বাস্য ক্লান্তি। তার প্রধান রাস্তা উঠে গেল। এখানে আলো আর একটু বেশি। গাড়ির 2-4টা দেখা যাচ্ছিল। দূরেই লালবাগ কেল্লার অন্ধকার রূপ দেখা যাচ্ছিল। আর তার পাশে পুরনো কবরস্থানের উঁচু দেয়াল আর লোহার গেট। কবরস্থানের গেটের সামনে এসে করিম রিক্সা থামালো। গেটটা বন্ধ, ভারী লোহার শিকল দিয়ে টানাবদ্ধ। ভিতরে অসংখ্য কবর, স্মৃতিসৌধের ছায়ার অন্ধকারে ডুবে আছে। একটা গভীর মৃত্যুর নীরবতা সেখানে বিরাজ করছিল। রহমান ধীরে ধীরে রিক্সা থেকে নামল। তার নাড়াচাড়া এখনো যেন খুব কষ্টকর। সে গেটের দিক দিয়ে এগিয়ে গেল। করিম রিক্সায় বসেই দেখছিল। এখন প্যাডেল ধরার হাতল থেকে হাত সরাতে পারেনি, নড়াবারও শক্তি নেই। রহমান গেটের সামনে দাঁড়ালো। তারপর সে পেছন ফিরে করিমের দিকে তাকালো। রিক্সার সামনে বাতির আলোয় তার মুখটা আংশিক ভাবে দেখা যাচ্ছিল। এবার কোনো বিকৃত ছিল না, কিন্তু চোখ দুটো ছিল অস্বাভাবিক ভাবে ক্লান্ত, গভীর বেদনায় ভরা। মুখে একটা অসহায় ভাব। ধন্যবাদ করিম, সে বলল, আওয়াজটা যেন স্বাভাবিক মানুষের মতো, কিন্তু ভীষণ ক্লান্ত। তুমি আমাকে আমার জায়গায় পৌঁছে দিয়েছ।
কোন কিছুই বলতে পারলো না, শুধু তাকিয়ে রইল। রহমান আবারও গেটের দিকে ঘুরলো। তারপর সে অবিশ্বাস একটা জিনিস করলো। সে গেটের লোহার শিক আর কনক্রিটের দেয়ালের ফাঁকা জায়গায় গিয়ে দাঁড়িয়ে গেল। গেট তালাবদ্ধ, ফাঁক দিয়ে মানুষ পার হওয়া অসম্ভব। কিন্তু রহমান সোজা লোহার শিক আর দেয়াল মধ্যকার অন্ধকার ফটকের দিক দিয়ে হাঁটলো, ভেদ করে যেন চলে গেল। তারপর বেরিয়ে গেল, সরাসরি অদৃশ্য হয়ে গেল। লোকটার শিকটাও নড়ল না, দেয়ালও স্পর্শ করলো না। সে যেন অন্ধকারের মধ্যেই মিশে গেল, পানিতে দ্রবীভূত হয়ে থাকা কালির মতো করে। করিম যেন চোখ ছানা মারা। সে রিক্সা থেকে নামলো, হাতড়াতে গেটের কাছে গেল। শক্ত লোহার শিক, শক্ত কংক্রিটের দেয়াল, মাঝখানে ফাঁকা আছে, কিন্তু তা এত সরু একটা বেড়ালো প্রবেশ করতে পারবে না। আর কোনো মানুষ তো নয়, কোনো গর্ত তো নেই, কোনো রাস্তাও নেই, শুধু অন্ধকার আর ঠান্ডা একটা হাওয়া বইছিল গেটের ফাঁকগুলো দিয়ে। তারা আসার পথে গলিতে সে বিকৃত ছায়াগুলো ছিল, সেখানে কিছু দেখা গেল না, শুধু নিস্তব্ধ রাত। করিম পেছনে হাঁটল, আর তার পা আবারও কাঁপতে শুরু করলো। সে দ্রুত রিক্সার কাছে গেল, উঠে বসলো। তার পকেটে টাকা আছে কিনা দেখলো। 200 টাকার নোটটা সেখানে ছিল, কিন্তু টাকাটা হাতে নিতেই তার সারা শরীর শিউরে উঠল। টাকাটা ছিল একদম ঠান্ডা, বরফের মতো ঠান্ডা, আর স্পর্শ ছিল অস্বাভাবিক রকমের পশ্চিম, কাগজের মতো নয়, যেন পিচ্ছিল কোনো কিছু। সে টাকাটা রিক্সার সিটে ফেলে দিল, যেন সেটা জ্বলন্ত কয়লা। তারপর সে তার সমস্ত শেষ শক্তি দিয়ে রিক্সাটা ঘোরালো এবং যেখান থেকে এসেছিল সেই দিকে, আলোর দিকে, মানুষের ভিড়ের দিকে ছুটে চলল। পেছনের দিকে তাকালো না। লালবাগ কেল্লার কবরস্থানের গেটের ছায়া অন্ধকারের সাথে বেরিয়ে গেল। রিক্সা যখন নিউ মার্কেটের কাছে এসে পৌঁছালো, যেখানে এখনো কিছু মানুষ, কিছু দোকান খোলা, করিম থামলো। সে নেমে তার চায়ের দোকানের সামনে বসে পড়লো। হাত পা কাঁপছিল। দোকানদার অস্বাভাবিকভাবে চা দিল এবং করিম গরম চায়ের কাপটা 2 হাতে ঝরিয়ে ধরে বসে রইল। তার শরীরের ভেতর থেকে ঠান্ডা লাগছিল। দোকানদার, একটা মাঝবয়সী লোক, করিমের মুখ দেখে বলল, কি হ্যাঁ ভাই, এত রাতে কি এদিকে? মুখ তো একদম সাদা দেখাচ্ছে, কেমন আছো? করিম চায়ের কাপে মুখ গুজে বলল, কণ্ঠস্বর ভাঙা, ভালো আছি, শুধু শুধু একটু ক্লান্ত লাগছে আর কি। কোথায় গেছিলে? করিম একটু থেমে থেমে বলল, লালবাগ কবরস্থানের দিকে। দোকানদারের মুখে কেমন যেন ভয় মিশে গেল। সে নিচু করে বলল, এত রাতে ওই দিকে? ভাই, শুনেছিস কিনা জানি না, ওই এলাকায় কেমন যেন অশুভ কিছু ঘোরাফেরা করে। পুরনো লোকেরা বলে, রিক্সাওয়ালা কেউ কেউ বলে হাঁচু ভাজু যাত্রী পায়, যারা গায়ে ঠান্ডা, কথা কম বলে, আর গন্তব্য থাকে কবরস্থানের গেট পর্যন্তই। কর্মের গলা যেন শুকিয়ে গেল। সে দোকানদারের দিকে তাকালো, লোকটার চোখে কৌতূহল আর ভয়। তুমি কি বিশ্বাস করো? হ্যাঁ, এগুলো বিশ্বাস করো? করিম জিজ্ঞেস করলো। দোকানদারের কাঁধ ঝাঁকালো। কে জানে ভাই, ঢাকা শহরে কত আজব ঘটনাই না ঘটে। কেউ দেখে আর ভান করে। তুমি কিছু না দেখো তাহলে ভালো। করিম আর কিছুই বললো না। সে চা শেষ করে উঠে দাঁড়ালো। তার মনে হচ্ছিল পেছনে অন্ধকারের দিক থেকে কেউ তাকে দেখছে। সে দ্রুত রিকশায় উঠে বসলো। টাকাটা এখনো সিটের উপরে পড়ে আছে, বরফের মতো সাদা ঠান্ডা। সেটা রাগ মোচন দিয়ে রীতিমতো টাকাটা রাস্তায় ছুড়ে ফেলে দিল। টাকাটা অন্ধকারের সাথে মিলিয়ে গেল। তারপর সে রিকশা চালিয়ে বাড়ির দিকে রওনা দিল। গন্তব্য বাড়ি, আলো, জ্যোৎস্না, আরিফ, বাস্তবতা। কিন্তু রাস্তার প্রতিটা ছায়া এখন সন্দেহের চোখে দেখছিল। রিকশার পেছনের সিটটা খালি ছিল, কিন্তু করিমের পিঠ বেয়ে বারবার ঘাম আসছিল। মনে হচ্ছিল সে নিষ্প্রাণ, গভীর কালো চোখ এখনো তার পিঠের কাছে তাকিয়ে আছে, আর সে বিকৃত হাসির ছবি তার চোখের সামনে ভাসছে। সে জানতো আগের রাতের অভিজ্ঞতা সে কখনো ভুলতে পারবে না। রাতের রিকশাওয়ালাগুলোর জীবন আর আগের মতো কখনো থাকবে না, কারণ সে জানে অন্ধকার শুধু অন্ধকারই নয়, তার অদৃশ্য দর্শক, ভুলে যাওয়া সত্তাদেরও আবাসস্থল, আর সেখানেও মাঝে মধ্যে ভাড়া দিতে হয়। বাড়ির সামনে রিকশা থামাতে করিমের পা দুটো কাঁপছিল। লোহার গেটটা ঠেকর দিল এবং শব্দে পাশের বস্তির কুকুরগুলো ঘেউ ঘেউ করে উঠল। ভেতর থেকে আলো জ্বলল। জ্যোৎস্নার শব্দ খুলে বেরিয়ে গেল। মুখটা উদ্বেগ। এত রাত, শরীর খারাপ নাকি? মুখ তো বোলিং দেখাচ্ছে। করিম গলাটা খাকারি দিয়ে বলল, না না না, ঠিক আছে, শুধু একটু বেশি ক্লান্ত আর কি। সে রিকশাটা ঠেলে উঠানে ঢোকান। হাতলে স্পর্শ করতে আবারও মনে পড়ল সে বরফ ঠান্ডা ঢাকার স্পর্শ। গায়ে শিহরণ বয়ে গেল। ছোট্ট ঘরে ঢুকতে আরিফ ঘুম ভেঙে আবারও বাবাকে জড়িয়ে ধরল।
বাবা, কাল স্কুলে পিকনিকে যাব। করিম ছেলেকে টেনে নিল। তার কণ্ঠ উষ্ণ, যেন বিষণ্ণতার একটু স্বস্তি দিল। হ্যাঁ রে বাবা, যাবি, এ তো কথা দে। কিন্তু কথা বলতে গিয়ে তার গলা শুকিয়ে গেল। জ্যোৎস্না চা নিয়ে এলো। আজ কেমন গেল তোমার রাত? ভাড়া কেমন জুটলো? করিম চোখ নামিয়ে চুমুক দিল চায়। হ্যাঁ, কিছু জমেছে আর কি। সে মিথ্যা বলল। সে টাকাটা ফেলে দিয়েছে, কিন্তু স্বপ্নেও ভাবেনি ওই টাকায় আবারও ফিরে আসবে। পরদিন সকালে রিক্সা ধোয়ার সময় সিটের নিচে পানি নিকাশের ছিদ্রে পাওয়া গেছিল সাদা একটা কাপ। ঠান্ডা ভিজে ভিজে টানতেই বেরিয়ে এলো একটা ভিজে যাওয়া 200 টাকার নোট। একদম সেই টাকা। করিমের হাত পা কাঁপতে লাগলো। নোটটা ছুঁড়ে ফেলার লোভ সামনে এসে ভাবলো, একটা টাকা, এতে তো ভূত প্রেত লাগে না। টাকাটা জামার পকেটে গুজে রাখলো। সারাদিন গায়ে এক অবর্ণনীয় ঠান্ডা ভর করে রইল। কয়েকদিন কেটে গেল। করিম চেষ্টা করলো ভুলে থাকতে, কিন্তু রাত বাড়লেই পুরান ঢাকার গলিতে তার চোখ ভিন্ন ভিন্ন রূপ দিত। অন্ধকারে জানালাগুলো যেন তাকে দেখত। রাস্তায় হঠাৎ করে হাত তুললেই তার বুক ধুক ধুক করে উঠত। আর আরিফ প্রায় বলতো, বাবা, তোমার ঘরে কে যেন কথা বলে রাতের বেলা, কাঁদে আর কথা বলে। জ্যোৎস্না বিরক্ত হতো আর বলতো, ছেলের সাথে এসব কথা বলে না, করিম ওর ঘুম নষ্ট করে। এক রাতে বৃষ্টি হচ্ছিল ঝুমঝুম করে। করিম রিক্সা চালিয়ে ফিরছিল বাড়ির দিকে। শাহবাগের মোড়ে বট গাছের নিচে ছাতা মেরে দাঁড়ানো এক যুবক হাত তুলল। ছাতার নিচের কারণে মুখটা দেখা যাচ্ছিল না। করিম থামতেই সে বলে উঠল, কোথায় যাবেন ভাই? লালবাগ পুরান কবরস্থানের গেট। একদম শিশুর কণ্ঠস্বরটা শুনে করিমের শির দ্বারা পেয়ে বরফের স্রোত নবে গেল। সে পেছন ফিরে তাকালো। ছাদের নিচ থেকে উকি দিচ্ছিল মাঝ বয়সী রহমানের নিষ্প্রাণ গভীর চোখ, কিন্তু মুখটা এবার আর স্বাভাবিক ছিল না। চামড়া শিথিল, ফ্যাকাশে, ঠিক যেন ভিজে মাটির উপরে টানা একটা কাপড়। নাম? করিম, তাই না? হ্যাঁ। রহমানের ঠোঁট নড়ল, কিন্তু হাসি এলো না। করিমের গলা আটকে গেল। আপনি আপনি আবার? তুমি ছাড়া আমার আর কেউ নেই করিম। ওরা আমাকে তাড়া করে, তুমি শুধু আমাকে জায়গায় পৌঁছে দিতে পারো। রহমানের আওয়াজ অস্পষ্ট, কেমন যেন ভয়ঙ্কর। করিম রিক্সা চালু করলো। হাতে পায়ে জোর নেই। বৃষ্টির শব্দে গলির নিস্তব্ধতা ভেঙে যাচ্ছে, কিন্তু রিক্সার ভেতরটা কেমন যেন নীরব। হঠাৎ রহমান ঝুঁকে পড়ল সামনের দিকে। তার ঠান্ডা নিঃশ্বাস করিমের কানে লাগলো। টাকাটা ফেলে দিলে কেন? ওটা আমার কষ্ট অর্জিত টাকা। করিম চমকে উঠল। আপনি দেখলেন কি করে? আমি সব দেখতে পাই করিম। তোমার বাড়ি, তোমার ছেলে, তোমার ঘুমন্ত স্ত্রী, তোমার পাশের বালিশটা থেকে যেন আমি বসে থাকি প্রতি রাত করতে। রহমানের আওয়াজ কেমন যেন ভয়ঙ্কর থেকে আরো ভয়ঙ্কর হয়ে গেল। করিম থেমে গেল একটা গলির মোড়ে। বৃষ্টি ততক্ষণে প্রবল হয়ে উঠেছে। নামুন, এখানে নামুন, ভাড়া লাগবো না। নামবো না। রহমানের কঠিন গলা যেন আরো কঠিন হয়ে গেল। আমাকে জায়গায় পৌঁছে দাও করিম। তোমার ভেতরে একটু জায়গা দাও, একটু জায়গা দাও। আপনি কি বলতেছেন? তুমি জানো না আমি কত ক্লান্ত। রহমান কেমন যেন কাঁতর স্বরে বলল। বাটির নিচে হাত অন্ধকার, শুধু শীত, শুধু অপেক্ষা। তোমার গরম রক্ত, তোমার নিঃশ্বাসের উষ্ণতা, সেখানে একটু বিশ্রাম পাবো। করিম লাফিয়ে রীতিমতো রিক্সা থেকে নামলো। বেরিয়ে পড়ুন এক্ষুনি। রহমান নড়ল না। বৃষ্টিতে তার শরীর ভিজে কাপড়ের মতো লাগছিল। তুমি পারবে না দাঁড়াতে। আমি চিনে গেছি তোমার স্বাদের গন্ধ। তুমি এখন আমার রাস্তা হয়ে গেছ করিম। করিম রিক্সার হাতলটা লোহার রডটা খুলে নিল। বের হন, বের হন বলতেছি। রহমান ধীরে ধীরে রিক্সা থেকে নামলো, কিন্তু নামার পর তার উচ্চতা মুহূর্তে বেড়ে যাচ্ছিল, যেন অদৃশ্য কিছু তাকে টেনে নিয়ে উপরের দিকে তুলছে। মুখের চামড়া টান টান হয়ে ফেটে যাওয়ার উপক্রম হলো। গলার স্বর বিকৃত হয়ে এলো। আমি যাব না করিম, যাব না। করিম ভয় পিছিয়ে গেল। হঠাৎ করে রহমানের দেহ থেকে কালো একটা ছায়া বিচ্ছিন্ন হয়ে ছুটে এলো তার দিকে। করিম রডটাও উড়িয়ে মারল।
কিন্তু ছায়া ভেদ করে তার বুকের ভেতরে ঢুকে গেল। প্রচন্ড ঠান্ডায় তার হৃৎপিণ্ড যেন জমে গেল। সে মাটিতে লুটিয়ে পড়ল, জ্ঞান হারিয়ে ফেলল। সে বাড়ির বিছানায়। জ্যোৎস্না চোখে পানি মুছছিল। দুদিন জ্বর আর বকবক করছিলে, ভয় পেয়ে গেছিলাম। করিম নিজের হাত দেখল, কাঁপছিল। ঘরের কোথাও রহমান নেই, কিন্তু কিছু একটা ভেতরে আছে। সেরে উঠেও করিম বদলে গেল। রিক্সা চালানো বন্ধ হয়ে গেল। সারাদিন ঘরের কোণে বসে থাকে। আরিফ ভয় আর কাছে যায় না। বাবা কান্না করে রাতের বেলা, আর ভাঙা ভাঙা কথা বলে। জ্যোৎস্না ডাক্তার দেখালো, করিম ওষুধ খেলো, কিন্তু চোখে এক গভীর আতঙ্ক স্থায়ী হয়ে গেল। সে জানালা বন্ধ রাখে, আলো চালিয়ে ঘুমায়। এক মধ্যরাতে করিম তীব্র তৃষ্ণায় জেগে উঠল। ঘরের বাতিটা নিভে গেছে। অন্ধকারে সে হাত নেড়ে নেড়ে রান্না করে গেল। ঠান্ডা পানি খাওয়ার সময় হঠাৎ দেখলো প্লাস্টিকের আয়নায় তার প্রতিচ্ছবি নড়ছে না। সে দাঁড়িয়ে আছে, কিন্তু প্রতিবিম্ব স্থির। তারপর আয়না ধীরে ধীরে ফুটে উঠল রহমানের সেই বিকৃত হাসি, ঠোঁটে কানে টান টান। করিম আয়নাটা ছুঁড়ে ফেললো, চিৎকার করে উঠল, চলে যাও, আমার ভেতর থেকে বের হয়ে যাও। জ্যোৎস্না ছুটে এলো। কি হয়েছে আবার, কাকে বলছো? করিমের স্ত্রী কাঁধে শক্ত করে চেপে ধরল, কাঁপা গলায় বলল, ওই যে রহমান, ও আমার ভেতরে আছে, ওকে বের হতে হবে, ওকে বের হতে হবে। জ্যোৎস্নার চোখে ভয়। কোন রহমান? করিম এখানে কেউ নেই, শুধু আমরা আছি। পরদিন দুপুরবেলা করিম উঠোনে বসে আছে। হঠাৎ আরিফ দৌড়ে এসে বলল, বাবা, সে কাকুটা এসেছে, তোমার রিক্সার উপরে বসে আছে। করিমের রক্তহীন হয়ে গেল। সে ধীরে ধীরে রিক্সার দিকে এগিয়ে গেল। সিটে কেউ নেই, কিন্তু সিটের ফোমে একটা গভীর ডেবে যাওয়া দাগ আছে। ঠিক যেন কেউ দীর্ঘক্ষণ বসে থাকলে যেমন দাগ হয়, ঠিক তেমন। আর সিটের উপরে ভিজে মাটির গন্ধ মাখানো 200 টাকার নোট। সেদিন রাতে করিম আর ঘুমাতে পারল না। শোয়ার ঘরের দেয়ালের ছায়ার মধ্যে সে দেখতে পেল ধীরে ধীরে একটা মুখ ফুটে উঠেছে, রহমানের মুখ। এবার শুধু চোখ দুটো গভীর কালো গর্তের মতো। একটা কণ্ঠস্বর তার মাথার ভেতরে শো শো করে উঠল, জায়গা পেয়ে গেছে করিম, এত আরাম, এত উষ্ণতা, তুমি ভয় পেও না, আমি তোমার ভেতরেই থাকবো। করিম চিৎকার করতে চাইল, কিন্তু তার গলা দিয়ে গজ বের হলো না। সে বুঝতে পারলো তার শরীর নিয়ন্ত্রণ করছে আরেকজন। হাত নিজেই যেন উঠে গেল, আঙ্গুলগুলো বিকৃত ভঙ্গিতে মচড়াতে লাগলো। সে উঠে বসলো, তারপর অদ্ভুত নরম পদক্ষেপে জানালার দিকে হাঁটলো। বাইরে অন্ধকার, নিচে উঠোন, রিক্সার ছায়া ডুবে আছে। মাথায় ভেতর থেকে আবারও ফিসফিস করে বলল, করিম, চলো যাই নিচে আমাদের পুরনো রাস্তায়, সেই রিক্সায়। করিমের পা নিজে থেকে এগিয়ে গেল। সে জানালার গ্রিল খুললো, পা তুলে সিরের উপরে রাখলো। ঠান্ডা বাতাস আর মুখে আঘাত করলো। নিচে অন্ধকার উঠোনে রহমানের অস্পষ্ট ছায়া দাঁড়িয়ে আছে, মুখে সেই টান টান বিকৃত হাসি। জ্যোৎস্নার চিৎকার পেছন থেকে ভেসে এলো, করিম, কি করছো তুমি, নেমে যাও। কিন্তু করিমের কানে কিছুই যেন পৌঁছালো না। শুধু সে শুনতে পেল ভেতর থেকে আসা একটা শান্ত তৃপ্তি কণ্ঠস্বর, চলো বন্ধু, আমাকে নামিয়ে দাও আমার জায়গায়। তারপর সে ঝুঁকলো সামনের দিকে। এটাই ছিল গল্প। কেমন লাগলো আমার গল্পটি? যদি ভালো লাগে পড়ে শোনাবেন। আমি মাহমুদুল হক বলছিলাম, কুষ্টিয়া থেকে। এই ঘটনাটি শেয়ার হলে আমার কাছে আরো 2টি ঘটনা লেখা আছে, সেই 2টি ঘটনাও পাঠিয়ে দেবো। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো থাকবেন, ভালো রাখবেন আপনার চারপাশকে। ওয়াও, মাহমুদুল হক ভাই, হোয়াট এ বিউটিফুল স্টোরি। রাতের রিক্সাওয়ালা